আমি আমার দুই ভাই এক বোন, আমরা মোট তিন ভাই বোন। তো তিন ভাই বোনের ভিতরে আমি খুব আদরের, মানে ভাইদেরও আদরের, বাবা মারও খুব আদরের। তো দেখা গেছে যে আমার বাবা মা জীবনে অনেক কষ্ট করছে, কিন্তু আমাকে কখনোই কোনো কষ্ট পাইতে দেয়নি। তারা তারা খুব যত্ন সহকারে আমাকে লালন করছে। যখন যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন একটা ছেলের সাথে আমার পরিচয় হয় স্কুলের সামনে থেকে। তো ওইখানে ওই ছেলেটা প্রতিদিন আমার স্কুলের সামনে এসে দাঁড়ায় থাকতো। তো ওইখান থেকে আর কি তাকে ভালো লাগা। তারপর দেখা গেছে যে এক পর্যায়ে তার সাথে কথা হয়, সে আমার সাথে কথা বলে, আমি তার সাথে কথা বলি। এরকম করতে করতে ভালো লাগাটা অনেক বেশি হয়ে যায়। দেখা গেছে এক পর্যায়ে ও যেটা বলে আমাকে, আমি সেটাই শুনি। ও যেটা করতে বলে আমি সেটাই করি। এমন ও যদি বলতো যে না, তুমি তোমার বাবা মার কথা শুনতে পারবা না, তোমার বাবা মা যেটা বলে তুমি এটা বিশ্বাস করবা না, আমি যেটা বলবো সেটাই তুমি বিশ্বাস করবা। তখন দেখা গেছে যে ওর কথা মতো বাবা মা মানে যাই বলে, ভালো হোক মন্দ হোক, আমি তাদের কথা শুনি না। হুম ও আমাকে যেভাবে যেভাবে শিখায় দেয় যে তুমি এভাবে এভাবে আমার সাথে যোগাযোগ করবা, এভাবে কথা বলবা। আর তোমার বাবা মা যদি তোমাকে আহ, কিছু দেখা গেছে যে সন্দেহজনক কিছু খাইতে দেয়, তুমি খাবা না। আর দেখা গেছে যে আম আর তখন হচ্ছে আমার বয়সটা 12 বছর, আমি ক্লাস 7-এ পড়িতে। মানে এক সময় দেখা গেছে যে ও আমাকে বলতেছে, ওর সাথে যে পরিচয় অনেক দিনের তা না, অল্প কিছু দিনের পরিচয়, যেমন 2-3 মাস। তো এর ভিতরেই মানে ভালো লাগাটা অনেক বেশি হয়ে গেছে। তখন দেখা গেছে একদিন বলতেছে হঠাৎ করে যে আমরা চলো আমরা এইখানে থাকবো না, তুমি যদি তোমার বাবা মার কাছে থাকো তাহলে তুমি আমার সাথে কথা বলতে পারবা না। আর এদিক দিকে দেখা গেছে যে আমার বাবা মা সবকিছু বুঝে ফেলছে যে ওর কথা মতনই আমি লেখাপড়া করি না, ঠিক মতন ক্লাসে যাই না। আবার দেখা গেছে যে ক্লাস মিস করে ওর সাথে কথা বলি। যখনও আমার বাবা মা দেখলো যে আমি লেখাপড়ায় খুব অনিয়মিত হয়ে গেছি, ঠিক মতন ক্লাস করতেছি না, আমার স্কুল থেকে বাসায় কমপ্লেন যায় যে আপনার মেয়ে ঠিক মতন ক্লাস করে না, ক্লাসে আসে না, ওকে পড়তে বললেও পড়ে না, এরকম। পরে দেখা গেছে যে এক পর্যায়ে একদিন আমার বাবা মা আমাকে খুব গার্ড দেওয়া শুরু করলো যে তুমি আহ ওই ছেলের সাথে কথা বলতে পারবে না, তুমি তুমি ছোট মানুষ, ও তোমাকে দুষ্টুমি শেখাচ্ছে, যাতে তোমার লেখাপড়াটা না হয়। তখন ওই যে ও আমাকে শেখায় দিল যে তোমার বাবা মা যাই কিছু বলুক তুমি কিন্তু শুনবা না। তখন ওর কথা মতো আমি বাবা মার কোনো কথাই মানে গ্রাহ্য করি না, শুনি না, ও যেটা বলে সেটাই শুনি। তখন একদিন হুট করে বলল যে আমি তো গ্রামের বাড়িতে চলে যাব, তুমি কি আমার সাথে যাবা? আমার সাথে। আর আমি ওর জন্য এতটাই মানে পাগল হয়ে গেছিলাম যে ওর সাথে একদিন দেখা না হলে মানে ভালো লাগতো না। তখন চিন্তা করলাম ও যদি ওর গ্রামের বাড়িতে চলে যায় তাহলে তো ওর সাথে আর আমার দেখা হবে না। তখন আমি ওকে বললাম যে তোমার আপনাকে ছাড়া তো, আপনাকে না দেখে তো আমি থাকতে পারবো না। তো আমাকে বললো তাহলে তুমি চলে আসো। তখন আমি আর কি ওর সাথে চলে যাই ওর গ্রামের বাড়িতে। কিন্তু আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, হ্যাঁ, আর ও আমাকে ওইখানে নিয়ে কোনো বিপদে ফালাই দিবে,
না ও মানে এগুলো না বুঝার মতন শক্তিটা হয়নি, বুঝতে হয়নি আমার। তখন দেখা গেছে যে ওর কথা মতন ওর সাথে আমি চলে যাই ওর গ্রামের বাড়িতে। যাওয়ার পরে ওর আম্মুকে বলে যে আম্মু, ও হচ্ছে এক মার এক মেয়ে, ওর বাবার অনেক টাকা, তো ওকে যদি আমি বিয়ে করি তাহলে ওর বাবার বাড়ি থেকে আমরা মোটামুটি ভালো কিছু পাবো। আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে মানে ওই দেশের মানুষগুলোই হচ্ছে অন্যরকম। মানে মেয়েরা যতই শিক্ষিত হোক, যতই সুন্দর দেখতে হোক, যতই ভদ্র হোক, যত ভালো ফ্যামিলিরই হোক, মানে তাদের বিয়ে দিতে গেলে তার টাকা লাগে। হুম। তো আমি যখন আর কি আমার স্বামী আমার শ্বশুর শাশুড়িকে বলে, মানে ওর বাবা মাকে বলে যে এই মেয়েটার এক মার এক মেয়ে, হ্যাঁ, ওর বাবার টাকা পয়সা আছে অনেক, হ্যাঁ, এরকম লোভ দেখায় আর কি ওর বাবা মাকে। লোভ দেখানোর পরে তারা ওর সাথে আমার বিয়ে দেয়। হুম। বিয়ে দেওয়ার পরে আর কি আমি ওইখানে থাকি, শ্বশুর বাড়িতেই থাকি। আমার বাবা মামাকে নিতে যায়, তো ওরা আমাকে শিখায় দেয় যে তোমার বাবা মা আসলে তুমি যাবা না। তুমি চলে গেলে কিন্তু তুমি আর আহ তোমার স্বামীর কাছে থাকতে পারবা না, তোমার বাবা মা কিন্তু তোমার স্বামীকে পুলিশ দিয়ে ধরায় দিবে। তো ওনারা যদি তোমাকে নিতে আসে, তোমার বাবা মা, ভাই, চাচারা, ওনারা যদি তোমাকে নিতে আসে, তুমি বলবে যে না, আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো, আমি তোমাদের সাথে যাব না, আর এখানে আছি, আমি ভালো আছি। তুমি তোমার বাবা মাকে, হ্যাঁ, তাড়ায় দিবা, তুমি তোমার বাবা মার কাছে যাবা না। তুমি যদি যাও তোমার বাবা মার সাথে, তখন কিন্তু তুমি আর তোমার স্বামীকে পাবা না, তখন তোমার স্বামী তোমার কাছ থেকে দূরে সরে যাবে। তখন আর কি ওনারা যা বলছে সেই কথা অনুযায়ী আমার বাবা মা আমাকে নিতে আসছে, যে এত ছোট বয়স, হ্যাঁ, এই বয়সে বিয়েটা তারা মেনে নেয়নি। আমার বাবা মা যে এত ছোট বয়সে এটা বিয়ে, এটা আমরা মানবো না। তো আমার মা চাইছে যে আমাকে আর কি ওইখান থেকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির কথা মতো আমি ওইখান থেকে আসি নাই। আমার স্বামীর কথা মতো আমি ওইখানে গ্রামের বাড়িতে রয়ে গেছি ওর বাবা মার কাছে। থাকার পর দেখা গেছে যে বিয়ের 2 দিন পর থেকে আমার বাবা মা যখন চলে যায়, তারপর থেকেই মানে আমার কাছে টাকা খুঁজতেছে আমার শাশুড়ি। তখন আমি বললাম যে কিসের টাকা? বলে যে তোমার বাবা মার কাছে টাকা রাখো নাই। কিসের টাকা রাখবো আমি? আমার তো আমার তো কোনো টাকা রাখার কথা না। বলতেছে যে তাহলে তুমি তোমার বাবা মার কাছে টাকা আনো, আমি আমার ছেলেকে একটা ব্যবসা দিয়ে দিই, ও ব্যবসা করুক, তোমাকে নিয়ে ঘর সংসার করো। তোমাকে তো চালানো আমাদের পক্ষে সম্ভব না। তখন আমি বলছি যে আমার বাবা মার কাছে আমার বাবা মা গরিব মানুষ, হ্যাঁ, আমার বাবাই কোনো কাজ করে না, আমার বাবার অনেক বছর ধরে কোনো কাজ করে না, বেকার আছে। আমার মা খুব কষ্টে আমাদের সংসারটা চালায়। তো আমাকে যে 20-50 হাজার বা 1 লাখ টাকা দিবে এরকম কোনো ক্ষমতা তাদের নাই, কারণ তারা নিজেরাই চলতে পারে না। তারা আমাকে দিবে কিভাবে? আমার আমাকে এখানে মাইরা ফেললো, তারা তাদের কাছ থেকে মানে 10 টাকা আনা যাবে না, কারণ তাদের ওই সামর্থ্য নাই। তখন থেকে মানে তারা আমাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করে, অনেক ভাবে হুমকি দামকি দেয় যে বাবার বাড়ি থেকে যাতে টাকা আনি। তো এক পর্যায়ে দেখা গেছে যে কোনোভাবেই তারা আমাকে দিয়ে মানে টাকা আনানোর জন্য রাজি করাইতে পারছে না। তখন মানে শুরু হয়েছে তাদের নির্মম অত্যাচার আমার প্রতি। যেমন আমার বিয়ে হয় শীতের মধ্যে, তখন গ্রামের বাড়ি, অনেক শীত ঠান্ডা, আমাকে সোয়েটার পরতে দেয় না, আমাকে ঠিক মতন পেট ভরে খাইতে দেয় না, আমাকে দিয়ে সকাল ভোর আজানের পরে ঘুম থেকে উঠাইয়া ধান সিদ্ধ করাইতে বসায়। যেগুলো কাজ আমি কখনো কোনোদিন দেখিও নাই, করিও নাই, যেটা কোনোদিন করি নাই, দেখি নাই, সে কাজটা তো আমার জন্য অনেক কঠিন। তারা এটা বুঝতো না, আমাকে দিয়ে করাইতো।
যদি বলতাম যে না মা আমি তো পারতেছি না এই কাজটা আমাকে দেখাও দিত না, বলতো যে তুমি মানুষের বাচ্চা না, তুমি কেন পারবা না। হুম, আমরা আমরা করি নাই, আমরা কি সব শিখে আসছি মা বাবার পেটের থেকে। আমরা এখন আমাদের শ্বশুর বাড়িতে স্বামীর ঘরে আইসা করতেছি না, তোমারও করতে হবে। তখন আমি নিজে থেকে দেখা গেছে পাশের বাড়িতে এক চাচি, উনি আবার আহ মানে আমারে খুব ভালোবাসতো। উনি খুব গরিব মানুষ, তো আমি দেখা গেছে যে আহ, আমাকে যদি কোনো খাবার দেয় মানে খাইতে, তখন এই খাবারটা আমি ওনাকে দিয়ে দিই। উম, দিয়ে দিয়ে মানে বকা তাদের, মানে আমি কোনো কাজ যদি না পারি তার মুখে যা আসে আমাকে তাই বলে। তখন যাতে তাদের কথা শুনতে না হয়, আমি ওটার জন্য ওই চাচিকে ডাইকে আনি না, আমার খাবারটা তাকে দিয়ে বলি যে চাচি আমাকে এই কাজটা একটু দেখাই দিবেন, এই কাজটা একটু করে দিবেন, আমার সাথে পাতিলটা একটু ধরে চুলার মধ্যে উঠাই দিবেন। মানে উনি আসতো, আইসে দেখা গেছে যে আমার কাজে অনেকটা হেল্প করতো। তখন এক পর্যায়ে দেখা গেছে যে আমার শাশুড়ি আমার উপরে মানে চোরের অপবাদ দেয় যে তুমি আমার এখান থেকে ধান চাল এগুলা চুরি করে করে মানুষকে দিয়ে কাজ করাও। তখন দেখা গেছে যে আমি ভয়ে আর ওই চাচিকে ডাক দিতাম না, আমি নিজে নিজে করার চেষ্টা করতাম। সকাল ভোর আজানের সময় ধান সিদ্ধ করতাম, তারপরে ভাত 6টা 7টার ভিতরে ভাতটা রান্না করে আমার দেবরকে মানে সবাইকে খাওয়ানো শেষ করে আমি যখন খাইতে বসতাম, তখন দেখা গেছে যে তারা আমাকে হিসাব করে চাউল দিত। মানে চাউলটা আমার নিজের হাতে কখনোই নিতে দিত না, মানে যে পরিমাণে লাগবে সে পরিমাণে দিত না, যাতে শর্ট পড়ে এরকম ভাবে চাউল মেপে দিত। তো সবার খাওয়ার পরে লাস্টে যখন আমি খাইতাম তখন আমার মানে ভাত থাকতো অল্প, অতটুক ভাত খেয়ে আমার পেট ভরতো না, সারাক্ষণ পেটে ক্ষুধা থাকতো। আর দেখা গেছে যে এরকম সারাদিন পেটে ক্ষুধা রেখে রেখে কাজ করতে করতে আমি অসুস্থ থাকতাম, বেশিরভাগ অসুস্থই হয়ে পড়তাম, অসুস্থই থাকতাম সারাদিন এরকম, যেমন মাথা ঘুরাইতো, পেটে ক্ষুধায় হুম আহ, এরকম হইতো, আবার গ্যাস্ট্রিকের জন্য বুকের ভিতর ব্যথা হইতো। উম, অনেক সময় দেখা গেছে যে আমার শাশুড়িকে আমি বলতাম যে মা কয়টা চাল বাড়াইয়া দেন, আমার তো খাইয়া পেট ভরে না। তখন বলে যে বাবার বাড়ি থেকে নিয়ে আসো, চাইলের বস্তা বাবার বাড়িতে নিয়ে আসো, তোমাকে খাওয়ানোর মতন হ্যাঁ হ্যাঁ এত গোডাউন বইরা আমরা রাখি নাই। তখন দেখা গেছে যে আমি তাদের সাথে কোনো কথা বলতাম না খাওয়া দাওয়া নিয়ে, যে যতটুকুই হইতো আমি ততটুকুই খাইতাম। আবার দেখা গেছে যে আমার আমাকে সারাদিনের ভিতরে একটু ঘুমাইতে দিত না, রেস্ট দিত না কোনো, একটানা কাজ দিয়ে রাখতো। দুপুরের দিকে সমস্ত কাজ শেষ করার পরে রান্না বান্না, ধান উঠানের মধ্যে লাইরা দেওয়া, সবকিছু করার পরে যখন আমি ফ্রি থাকতাম তখন আইনা আমাকে রোদ্রের ভিতরে ধানের সাথে বসায় রাখতো, যে ধান পাহারা দাও নাইলে মুরগিতে খায় ফেলবে ধান। হুম যদি আমি ওই সময়টা মানে কোনো কাজ নাই, যদি ঘরে যাই একটু ঘুমাই, তার উদ্দেশ্যে আমাকে ঘুমাইতে দিবেন। আর এরকম একটার পর একটা কষ্ট যদি তারা আমাকে দেয়, তাহলে আমার বাবার বাড়ি থেকে আমি যে টাকা নিয়ে আসবো। হুম তো এরকম ভাবে চলতে চলতে দেখা গেছে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পেটের ক্ষুধাটা। আর হচ্ছে দেখা গেছে যে একটা কথা আছে যে যদি পেটে সয় তাহলে পিঠেও সয়। আমি যদি পেট ভরে খাবার পাই তাহলে আমি সারাদিন কাজ করতে পারবো, আর যদি খাবার ঠিক মতন না পাই, আমার পেটে ক্ষুধা থাকে, তাহলে আমি কাজটা কিভাবে করব। সকালে রুটি বানাইলে তারা দেখা গেছে যে ওই নিজেরা খায়, খাওয়ার পরে যা থাকে আরেকজনকে ডাইকা দিয়ে দেয়, কিন্তু আমাকে 2টা রুটির বেশি 3টা রুটি খাইতে দিত না। হিসাব করাই 2টার ভিতরে পেট ভরলে ভরুক, না বলে নাই, অথচ রুটি কিন্তু আরো আছে, আমাকে দিত না। তো এরকম ভাবে
আর তো প্রতিনিয়তই ঘরে সমস্যা থাকতোই। আমার স্বামী এগুলো সবই দেখতো, সবই শুনতো, কিন্তু ও কিছুই বলতো না। হ্যাঁ, ও ওর বাবা মার সাথে একসাথে জোট হয়ে বলতো যে দেখো তোমার বাবার বাড়ি থেকে কিছু আনতে পারো কিনা। যেমন আমার বড় ভাইয়ের বউ বাপের বাড়ি থেকে 40,000 টাকা আনছে। হ্যাঁ, আমার বড় ভাবিকে এরকম কষ্ট তো দেয় না, তা তোমার কেন দিতেছে, তুমি বুঝো না? আমাদের এখানে এটাই নিয়ম, মেয়েদের বাবার বাড়ি থেকে টাকা আনতে হয়। তো তুমিও দেখো তোমার বাবা মাকে বললা দেখো যে টাকা পয়সা দেয় কিনা। আর এর ভিতরে দেখা গেছে যে আমার বাবা মা সবসময় ফোন দিত আমার শাশুড়িকে, যাতে আমার সাথে কথা বলা যায়। তারা কোনোভাবেই আমার সাথে, আমার বাবা মার সাথে যোগাযোগ করতে দিত না। তারপরে যখন আমার বাবা মা কান্নাকাটি করতো ওই দিক থেকে যে আমার মা, আমার মেয়েটাকে একটু দেন, আমার মেয়েটার সাথে আমি একটু কথা বলবো, আমার মেয়ের গলাটা আমি শুনবো, তখন দেখা গেছে যে তারা আমার সামনে দাঁড়ায় থাকতো, যাতে তারা যেই অত্যাচারটা আমার উপরে করতেছে সেটার কথা যাতে আমি না বলতে পারি। আর তখন তারা আমাকে দূর থেকে ইশারা দিয়ে দিয়ে শিখাই দিত যে এটা বলো, ওইটা বলো। লাউড দিয়ে তারা শুনতো যে আমার বাবা মা আমাকে কোনো খারাপ পরামর্শ দেয় কিনা। হুম, তখন দেখা গেছে যে এরকম চলতে আছে। আমার 2 মাস পর, আমার বিয়ের 2 মাস পর আমার হাজবেন্ডকে ওইখান থেকে সরাই দিছে, ওই গ্রামের থেকে শহরে পাঠায় দিছে কাজ করার জন্য, চাকরি করার জন্য। আমি আর আমাকে ওই গ্রামে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে দেখা গেছে যে এই শ্বশুর শাশুড়ির কথা, দেবর ভাসুরের কথা, হ্যাঁ, এগুলো প্রতিনিয়তই শুনতে হইতো। আর এক সেট জামা কাপড় চাইলে দিত না। তারপর দেখা গেছে আমার যা অন্যান্য প্রয়োজনীয় জিনিস, যেমন আহ মাথায় চুলে তেল দেওয়ার জন্য যে তেল, এই তেলটা আমাকে দিত না। হুম, আরো যে আদার্স অন্য কিছু, আরো মেয়েদের অনেক কিছুই লাগে, হ্যাঁ, যা আমি কোনো কিছু এখান থেকে পাচ্ছি না। আর আমার হাজবেন্ড যখন চলে যায়, ঢাকায় চলে যায়, তখন আমার প্রতি আরো অত্যাচারটা বেড়ে যায়। আর আমার হাজবেন্ড থাকাকালীনও এমন হইতো যে আমার হাজবেন্ডকে সবসময় বলতো তোর বউ জমিদার নাকি, তোর বউ এটা এটা পারে না, ওইটা পারে না, এত ভুল করে। হ্যাঁ, এগুলা ইচ্ছা করে করে ভুলগুলা করে। এত ভুল করা যাবে না, তোর বউ এগুলো ইচ্ছা করে করে, তুই তোর বউরে সামলা, নাহলে তোরা তোর বউ দুইজনকে আমি তাড়াই দিব। আর আমার সেবা, আমার এই বয়সে যে আমার সেবা যত্ন করবে, আমি তাকে আমার জায়গা সম্পত্তি দিব। হম, তখন কিন্তু দেখা যাচ্ছে তুই আমাকে দোষারোপ করতে পারবি না, তুই যদি তখন কিছুই না পাস। তখন দেখা গেছে যে আমার হাজবেন্ড ওইটার জন্য বাবা মার কথাই বেশিরভাগ শুনতো, বাপ ভাইয়ের কথাই শুনতো। অনেক সময় দেখা গেছে যে ওদের কথা সহ্য করতে না পারে আমাকে এসে মারধর করতো। হম, আর ও সংসারের কোনো ব্যাপারেই থাকতো না। রাত্রে রাত্রে যখন ও সারাদিন বাসায় থাকতো না, রাত্রে আসতো, রাত্রে 1টা 1:30 2টার দিকে প্রতিদিন বাসায় আসতো, আবার সকাল হলে চলে যেত। মানে বাসার কোনো ঝামেলার ভিতরে ও থাকতে চায় না, ও বাসায় যতক্ষণ থাকে ততক্ষণই আমার নামে নালিশ বিচার, এটা সেটা, এই হয়েছে সে হয়েছে। হম, এরকম, এটার জন্য ওই সারাদিন বাইরে বাইরে থাকতো, রাত্রে বাসায় ঢুকতো। তখন আমি কি করতাম মাঝে মাঝে, সবসময়, যে ওর ওর জন্য যখন ভাত রাখতাম তখন একটু বাড়াইয়া রাখতাম, যাতে ও খাওয়ার পরে কিছুটা ভাত বাঁচে। তখন দেখা গেছে যে ও বুঝতো যে আমার পেটে অনেক ক্ষুধা, ও কিছুটা খাইতো আর কিছুটা আমি খাইতাম। এভাবে রাতটা এভাবে যাইতো। রাতের খাবারটা দেখা গেছে যে আমার ওর সাথে আমি শেয়ার করে খাইতাম প্রতিদিন। এইভাবে দিন যায়, দিন যায়, আমি এইভাবে কষ্ট করতে থাকি। আম, আমাকে আটা আটা দিয়ে ডাল রাঁধতে দিচ্ছে, রেশনের আটা, এটা দিয়ে ডাল রান্না করতে বলছে, এটা দিয়ে ভাত খাইতে হবে। এরকম এক টানা প্রতিদিন 1 মাস 2 মাস এরকম আটার ডাউল আর হচ্ছে মোলা শাক, এই মাছ মাংস এগুলো তো চোখেই দেখতাম না।
তারা দেখা গেছে যে আমার শ্বশুর শাশুড়ি জালের বাসা থেকে খাইয়ে আসতো বা বিভিন্ন প্রোগ্রামে যাইতো, ওইখান থেকে খাইয়ে আসতো। আমি বাসায় একা ওই আটার ডাউল, মূলা শাক, এরকমই খাইতে থাকতো। আর হচ্ছে দেখা গেছে যে অনেক পর সময়ে আমাকে এমন এমন কাজ দিত, যেমন অনেকগুলো মাছ আইনা, ছোট ছোট মাছ আইনা আমাকে বলতো একা কাটতে। এমনকি তারা পাশে বৈশা থেকে দেখতো, আমাকে বলতো এতক্ষণ লাগে এতক্ষণ লাগে। আমি তো জীবনে মাছ মাছ বড় মাছই করতে পারি না। আমার বাবা মা তো আমাকে কখনো এত কষ্ট দেয় নাকি, এমন ভাবে কাজ করায় নাই। তাহলে আমি তো এটা পারি না, আমাকে দেখায় দেন। দেখায় দিব কেন? এটা শিখার মতন কি আছে? মাছ কাটা আবার শিখার মতন কি আছে? চোখে দেখে দেখে কাটা ফালাও এভাবে কাজ করে। ইয়া মাছ কোটো, মাছ কিভাবে কোটো? বাবা বাবা মা কি শিখাইছে? কিছুই শিখায় নেই। মানে যে সব কাজই ওনাদেরকে জিজ্ঞাসা করতে গেলে বাবা মা তুইলা গালাগাল করতো, যাহা মুখে আসতো তাই বলতো। নবজাদের বেটি, হ্যাঁ কাজ করো নাই, বাবা মা এত কোটিপতি, তাহলে টাকা পয়সা আনতে পারো না কেন? কাজের মানুষ রাইখা কাজ করামো, তাহলে তো তোমার এত কাজ করতে হয় না। আর এটা গৃহস্থিয়ালা বাড়ি, এখানে থাকতে গেলে কাজ করে খাইতে হইব। আমি কি তোমার জন্য 2-3টা বান্দি রাখবো তোমাকে, যাতে কাজ করে করে দেয় খাওয়ায়, তুমি মহারানীর মতন এখানে থাকতে পারো, খাইতে পারো? তো এভাবে দিনের পর দিন অত্যাচার সীমানা একটা একটার পর একটা বাড়ে। আমার দেওরে দেওরের মানে গায়ে হাত তোলাটা বাকি রাখে। এমন ছোট ছোট দেওয়ার আমার দুইটা দেওয়ারই সেম। আমার শাশুড়ি শেখা দেয়, আর ওরা আমার সাথে এরকম করে। ওদের কাপড় চোপড় ময়লা হইলেও আমাকে ধুইতে দেয়, যেগুলো ময়লা না সেগুলো আমাকে ধুইতে দেয়। মানে তাদের উদ্দেশ্য হচ্ছে আমাকে সারাক্ষণ কাজের ভিতরে রাখবে, আমাকে কষ্ট দেওয়া। একদিন আমাকে অল্প কিছু ডাউল এক ঝক পানি দিয়ে রাঁধতে দেয়, আর সাথে আমার শাশুড়ি দাঁড়ায় থাকে। যখন আমি ডাউলটা ফুটা যায়, তখন আমি কড়াইটা চুলার থেকে নামাইয়া নিচে রাখি। নিচে রাখার পরে মানে গরম তাপটা আমার হাতের মধ্যে লাগে। লাগার পর দেখা গেছে যে আমি হাতের থেকে আমার ছুটে যায়, ডাউলটা ছুটে যায়, সমস্ত গরম ডাউল আমার পায়ের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আমি এখানে মানে চেঁচামেচি করি, পাটা পুড়ে গেছে, ছাল উঠে গেছে। হ্যাঁ, এটার যন্ত্রণা আমি চেলাচেলি করি। হ্যাঁ, কান্না করতেছি। তখন আমার শাশুড়ি বলে যে এতগুলো ডাউল তুমি ফালাই দিছো, ডাউল কি তোমার বাপের বাড়ির থেকে আনছো? কিন্তু আমার যে পা পুড়ে গেছে, এটা আমি কইছি আম্মু আমার তো পা পুড়ে গেছে। এখানে বেশি করে লবণ আর মরিচ দিয়ে রাখো পুরা জায়গায়, কিছুক্ষণ জ্বলবে, জ্বলার পরে ঠিক হয়ে যাবে। তারপর এরকম অত্যাচার আর কি যখন চলতেছে, একদিন আমি সুযোগ পাই আমার শাশুড়ির ফোনটা চুরি করার। মানে উনি গোসল করতে গিয়েছে, তো ওই ফাঁকে দিয়ে সে মোবাইলটা আর কি ঘরে রাখা চলে গেছে ভুলে। তখন আমি সুযোগ পাই মোবাইলটা নেওয়ার, তখন আমি মোবাইলটা চুরি করে নিয়ে আমার বাবার নাম্বারে ফোন দিই, দিয়ে তাকে আমি সমস্ত ঘটনা বলি যে আব্বু আমাকে তো এভাবে খুব কষ্ট দিচ্ছে, খাবারের খুব কষ্ট দিচ্ছে, সারাদিন কাজ করায়, একটু রেস্ট দেয় না, সারাদিনই খুব খাটায়, সকাল ভোর 5টার থেকে ধরে রাত্রে 11টা-12টা পর্যন্ত আমাকে কাজ করায় সারাদিন, ঠিক মতন পেট ভরা খাইতেও দেয় না। তখন দেখা গেছে যে আমার বাবা মা আমার কথা শোনার পর তারা অনেক কান্নাকাটি করে। এক পর্যায়ে দেখা গেছে আমার মার আমার চিন্তা টেনশন করতে করতে তার একটা নর্মাল স্ট্রোক হয়ে যাওয়ার পরে সে একেবারে বিছনায় পড়ে যায়। আর আমাকে দেখতে চায় যে আমার মেয়েটাকে আমি মরার আগে
একবার আইনা দেখাও। তখন আমার বাবা যায়, যে বলে যে ওর মাটা তো অনেক অসুস্থ, ওর এক নজর দেখতে চায়, তা আমাকে ওরে 2 দিনের জন্য দেন। আমি ওর মাকে এক নজর দেখাই, দেখানোর পরে আমি 2 দিন জাস্ট আমার বাসায় 2 দিন 2 রাত থাকবে, থাকার পর আমি নিজে আবার আইসা দিয়ে যাব। তখন আমার শাশুড়ি বলতেছে যে না, আমার এখানে দেখা গেছে যে আমি বউ ছাড়া থাকতে পারি না। আমার ছেলে নাই। হ্যাঁ, আমার ছেলে ঢাকায় থাকে, আমি বউটাকে নিয়ে বাসে থাকবো। ও আমার মেয়ের মতো, আমি ওকে আমার নিজের মেয়ের মতনই দেখি। হ্যাঁ, ও যদি চলে যায় তাহলে আমি থাকতে পারবো না এখানে, আমার শাশুড়ি বলে। বলার পর আমার বাবা বুঝতে পারে যে না, এটা তাদের মানে আমার মেয়েকে দিবে না। তার জন্য তারা এভাবে বলতেছে। তখন আমার বাবা আমার শাশুড়ি মানে পায়ে ধরাটা বাকি রাখে, যে দেন, ওর মা তো মৃত্যু সজ্জায়, আমি আপনার হাত ধরে কথা দিলাম আমার মেয়েকে আমি 2 দিন রাখবো, 2 দিন পর আমি নিজে নিয়ে যাব, আবার নিজে এসে দিয়া যাইবো, আপনার এখানে আমি পৌঁছাই দিয়া যাবো, আপনার হাতে তুলে দিয়া যাবো। তখন দেখা গেছে তার মনটা একটু নরম হয়। নরম হওয়ার পরে সে আমাকে দেয় আমার বাবার সাথে। আর আমার আব্বু বলে যে তুমি তোমার কাপড় চোপড় যা আছে তুমি সব নিয়ে নাও। তো আমি যতখানি পারছি আমি সরাই রাখছি আগের থেকে, আমার কাপড় চোপড় যা কিছু মানে আমার প্রয়োজনীয় জিনিস আর কি এমন ভাবে লুকাইছে সে যাতে বুঝতে না পারে যে আমার উদ্দেশ্য আমি একবারই চলে যাব, আমি এখানে আর আসবো না। হ্যাঁ, তখন দেখা গেছে যে আমার আব্বু আব্বু আমাকে নিয়ে আসে, আর আমার শাশুড়ি যখন আমি চলে আসবো তখন আমাকে আলাদা ভাবে ডাইকা নিয়ে বলে যে শ্বশুর বাড়িতে থাকতে গেলে অনেক কিছু সহ্য করে থাকতে হয়। যদি সংসার করার নিয়ত থাকে তাহলে আমার এখানে ভালো হোক মন্দ হোক যাই কিছু হোক, তুমি কিন্তু তোমার বাবা মাকে বলতে পারবে না। তুমি কিন্তু তোমার বাবা মার কিছু কিছু বলতে পারবে না, তাহলে কিন্তু আমার বাড়ির ভাত তোমার জন্য চিরদিনের জন্য উঠে যাবে। মাসুদ তোমাকে নিয়ে তোমার হাজবেন্ড তোমাকে নিয়ে সংসার করবে না। তখন দেখা গেছে যে আমি তো আমার হাজবেন্ডের জন্য পাগল ছিলাম। তখন ভাবলাম যে যদি সব কথা আমার বাবা মাকে আমি অনেক কিছু তো আমি বলে দিছি। এখন যদি আমার শাশুড়ি জানতে পারে যে আমি সব বলে দিছি, হ্যাঁ, তাহলে তো আমার স্বামীর সাথে আমাকে সংসার করতে দিবে না। তখন আমার বাবা মাকে আমি বলি যে যাই তোমাকে বলছি তুমি কিন্তু কোনোভাবে আমার শাশুড়িকে বুঝতে দিও না। তাহলে কিন্তু তারা আমার মাসুদে আমার আমার স্বামীর সাথে সংসার করতে দিবে না। তখন আব্বু বলল যে এরকম কোনো কিছু হবে না, তোমার শাশুড়ি তোমাকে ভয় দেখা দেখা রাখতেছে যাতে তুমি আমাদের কাছ থেকে টাকা পয়সা নিতে পারো। আর তোমাকে এমন ভাবে শিখে তোমাকে ভয়ের ভিতরে রাখছে এই কারণে, যাতে তুমি টাকা পয়সা আমাদের কাছ থেকে নিয়ে তাদেরকে দিতে পারো। তারপর দেখা গেছে যে আমি আমার বাবার সাথে ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে আমার দেখলাম যে আমার মা 2 কান মানে স্ট্রোক হওয়ার পরে 2 কান আর কি শোনে না। কানের পর্দায় সমস্যা হয়ে গেছে, দুনো কানে কানে শোনে না। আর তার এক হাত আঙ্গুল লড়াইতে পারে না। সে একবারে বিছনা পড়ে গেছে, বিছনা থেকে নিজে একা একা উঠতে পারে না, একা একা কোনো কাজ করতে পারে না, তাকে বিছনায় খাওয়া দাওয়া দিতে হয়, সবকিছু বিছনায়। তো মাকে এই অবস্থা দেখে আমি বলছি যে মা আমি ওই বাসায় যাবো না, কারণ তারা আমাকে এত পরিমাণে কষ্ট দিতেছে আমি কোনোভাবে আর সহ্য করতে পারতেছি না। এমনও দিন গেছে যে আমি ভাত চুরি করে নিয়ে গোসলখানায় বৈশা বৈশা খাইছি পেটের ক্ষুধায়। তা আমি এই কষ্টটা আর করতে পারবো না, সব সহ্য হয়, পেটের ক্ষুধা সহ্য হয় না। আমাদের দিয়ে সারাদিন কাজ করা, কিন্তু আমার কটা খাইতে দে পেট বইরা, তারা আমার পেট বইরা ঠিক মতন খাইতেও দেয় না।
তখন আমার বাবা মা আমার চাচারা বলে যে তাহলে আর যাওয়া লাগবে না তোমার শ্বশুর বাড়িতে, তুমি আমাদের কাছে থাকতে থাকো। ওইখানে গেলে দেখা গেছে যে কোন দিন না কোন দিন তোমার মাইরা মাইরা ফেলাইবো, এরকম করতে করতে তখন দেখা গেছে যে আমি আমার বাবা মার কাছেই থাকি। বাবা মার কাছে কিছুদিন পর থাকতে থাকতে এখন চিন্তা করি যে এখন বাবা মার কয়দিন খাওয়াবো, বাবা মার তো আর খাওয়ানোর মতন সামর্থ্য নাই। হম আমার কিছু একটা করতে হবে। তা আমার আব্বুরে বলি যে আব্বু আমি একটা চাকরি বাকরি করি। তো তুমি কি চাকরি করবা, আমার যে কয়দিন সামর্থ্য আছে আমি মানুষের বাসায় কাম করে এলো আমি তোমার খাওয়ামু, তোমার কোনো কাজের দরকার নেই, তুমি বাসায় থাকো। তখন আমার বাবা আমার কোনো কাজ করতে দেয় না, আমি ওই বাবা মার কাছে থাকি, ওইখানে থাকতে থাকি। তো 2 মাস পরে আমার স্বামী আমার কাছে আবার চলে আসে। ও শুনছে যে আমি ঢাকায় চলে আসি, আমার বাবা মার কাছে আমি থাকতেছি। তখন 2 মাস পরে ও আমার কাছে চলে আসে, ওর কাজ কাম সবকিছু বাদ দিয়া আমার বাপের বাড়িতে চলে আসে। আয়সা ও ও বাসা বসে বসে খায়, আমিও আমিও আমার কেউ কোনো কাজ করতে দেয় না। তখন আমি আমার বাপ মা, আমার তো কোনো চাকরি বাকরিও করতে দিবে না, কোনো কাজ করে খাইতে দিবে না আমার বাবা মা। তখন আমি লুকায় যায়, বাসা থেকে লুকায় যায় আমি গার্মেন্টে ঢুকি। 2 দিন আমি, আমার এক খালা আছে, ওই খালার বাসায় ভয়ে থাকি যে আমার আব্বু শুনলে তো আমার বকবে, আমার বাসায় হয়তো আর উঠতে দিবে না। আমি গার্মেন্টে ঢুকছি, এই কথা শুনলে দেখা গেছে আমার আব্বা আমারে তার বাসায় জায়গা দিব না, আমার স্বামীও আমার কোনো চাকরি বাকরি করতে দিব না। হ্যাঁ, তখন আমি 2 দিন পরে, 2 দিন যখন গার্মেন্টে কাজ করলাম, করার পরে তারা দুইজনই, আমার আব্বু আবার আমার স্বামীও বলতেছে যে না আমি আমার চাকরি করতে দিবে না। তখন আমি বললাম আমার স্বামীরে যে তাহলে আমার স্কুলে ভর্তি করে দেন, আমার সাথের সাথের মানুষগুলা সবাই পড়াশোনা করতেছে, বিয়ে হয়েছে দেখে কি হয়েছে, মানুষ বিয়ের পরে লেখাপড়া করে না, তাহলে আমি ক্লাস 7-এ পড়ছি, আমার 7-এ আবার ভর্তি করে দেন, আমি 7-এ পরীক্ষা দিয়ে আমি অন্তত এসএসসি পাসটা করি। তখন দেখা গেছে যে আমি খুব জিদ ধরি যে আমি লেখাপড়া করবই। হম তখন দেখা গেছে যে মা বলতেছে যে তোমার এখন আর লেখাপড়া করার মতন সামর্থ্য আমাদের নাই, আর তোমার স্বামী যদি তোমার করায় তাহলে করাক। তখন আমার স্বামীর কাছে যে আমি বললাম যে আমার স্কুলে ভর্তি করে দেন, স্কুলে ভর্তি করে দেবো কি অন্য ছেলেদের সাথে প্রেম করার জন্য? পড়ালেখা করা লাগবে না, বহুত পড়ালেখা করছো, আর পড়ালেখা করানো লাগবে না, পড়ালেখা করে কি করবা? আই বিএ পাস করে কি করবা? আই বিএ পাস করবা, ওই কোর্ট কাছারিতে চাকরি নিবা? তাহলে এগুলো যখন হইব না তাহলে লেখাপড়া করে কি করবা? তখন দেখা গেছে যে আমি খুব জিদ ধরি যে না আমি লেখাপড়া করবই। এটার জন্য আমার স্বামী আমাকে ধরে মারছে, যে আমি এরকম জিদ করি। হ্যাঁ, ঘরের ভিতরে আমার স্বামী আসলে আমি এগুলা নিয়ে কথা বলি। এটার জন্য ও রাগ হয়ে হয়ে আমার মারতো মারতো তারপর দেখা গেছে যে আমি আবারও, যেহেতু আমাকে লেখাপড়া করতেই দিবে না, তাহলে আমারও নিজের নিজের জন্য তো কিছু করতে হবে। ও আমার স্বামীর কাছে যদি কিছু টাকা চাই, দিতে চায় না, মানে দেয় না, ও তো কাজ করে না, ওই দিব কই থেকে? বাবা মার কাছে যদি চাইতে যাই যে আব্বু আমার 20টা টাকা দাও, আমার এটা খাইতে ইচ্ছা করতেছে, আমার আমার একটা একটা জামা পছন্দ হয়েছে, একটা জামা কিনে দাও, তখন বলে যে একা একা বিয়ে করছো না, এখন যাও স্বামীর কাছে যা চাও, আমাদের কাছে চাও কে? তখন স্বামীর যা বলতাম যে আমার এটা লাগবে ওইটা লাগবে, তখন বলতো যে আমি তো কামাই করি না, তাহলে দিমু কই থেকে? তখন দেখা গেছে যে আমার বাবা মার উপরে জিদ করে আর আমার স্বামীর উপরে জিদ করে আমি গার্মেন্টে ঢুকি। আবার গার্মেন্টে ঢোকার পরে তখন বলি যে যতই ঝড় আসুক, যত কিছু হোক, আমি চাকরি করব। চাকরি করলে দেখা গেছে যে আমার অন্তত প্রয়োজনীয় জিনিসগুলা আমি নিজের ইচ্ছায় আহ কিনতে পারবো, চলতে পারবো।
আর আমার স্বামী কাজ করে না, আমার কয়দিন আমার বাবা মা পালবে, আমার স্বামীকে পালবে। তখন দেখা গেছে যে আমি গার্মেন্টে ঢুকি, গার্মেন্টে কাজ করতে থাকি। তখন দেখা গেছে যে আমার বেবি কনসেপ্ট হয়, বেবি চলে আসে পেটে। তারপর দেখা গেছে যে আমি আবার অসুস্থ হয়ে পড়ি। গার্মেন্ট যে 4-5 মাস ডিউটি করার পরেই দেখা গেছে আমি আর করতে পারতেছি না, আমি অসুস্থ হয়ে পড়ছি। পড়ার পর আমি আবার চাকরিটা ছেড়ে দিই, দিয়ে আমি বাসায় থাকি। আমার বড় ছেলে, আমার প্রথম ছেলে যখন হয়, তখন আর কি আমার তো বয়স কম ছিল, তখন আর কি বেবিটা হওয়ার কারণে, পেটে আসার কারণে আর কি আমি বেশি অসুস্থ হয়ে পড়ি। ডাক্তার বলছে যে আমার সিজার লাগবে, সিজার লাগবে। তখন আর কি যেদিন আমার বেবিটা হবে সেদিন আমাকে নিয়ে যায় হসপিটালে, নিয়ে যায় অ্যাডমিট করে। করার পর তারা অনেকক্ষণ চেষ্টা করার পরে দেখে যে আমার না, আমার সিজার লাগবে, সিজার ছাড়া আমার বেবিটা হবে না। যেহেতু আমার বয়স কম, তারা কোনো রিস্ক নিতে পারবে না। তখন দেখা গেছে যে আমার হাজবেন্ডের কাছে ডক্টর বলে যে আপনি বনসই দেন, ওনার সিজার করা লাগবে, ওনাকে ওটিতে ঢোকানো হয়েছে, এখন আপনাকে সিগনেচার দিতে হবে। তখন আমার স্বামী বলে যে যদিও মেয়েরা জায়গা, তখন তোর বাপ মায় আমারে ফাঁসায় দিব, আমারে ধরবো, আমি সিগনেচার দিতে পারবো না, ওর বাপ মার কাছে নেন গা। পর আমার বাবার সিগনেচার দেওয়ার পরে তারা সিজার করা আমার বেবি হয়। এর ভিতরে আমার শ্বশুর শাশুড়িও আমার বাচ্চাটাকে একদিন দেখতে আসে নাই, আমার স্বামীও মানে 10টা টাকার জিনিস আমার বাচ্চাকে কিনা দেয় নাই। আমার বাবা মা যা কিছু লাগে সবকিছু আমার বাবা মা দিছে, আমার বাবা মা দেখছে। দেখার পরে দেখা গেছে যে এখন বাচ্চার খরচ, নিজের খরচ, স্বামীর খরচ সবকিছু মিলাইয়া খুব অশান্তির ভিতরে মানে সময় যাচ্ছে, দিন যাচ্ছে। প্রতিদিনই ঘরে গ্যাঞ্জাম, মারামারি, ধরাধরি আছেই। তারপর দেখা গেছে যে আমি এই ছোট বাচ্চাটাকে রাইখা আমি আবার গার্মেন্টে ঢুকি। মারে বলি যে মা, এর ভিতরে মা আবার সুস্থ হয়েছে, মারে বলি যে তুমি আমার বাচ্চাটাকে দেখো, রাইখো। আর আমার তো বৈশা থাকাটা সম্ভব হচ্ছে না, কারণ আমি বৈশা থেকে আর কয়দিন চলবো, তোমাদের কাছ থেকে আর কত নিমো, তো তোমরা যা দাও তা দিয়ে তোমার হচ্ছে না। আমার বাচ্চার পিছনে খরচ লাগতেছে অনেক টাকা, আমার নিজের পিছনে খরচ লাগতেছে অনেক টাকা। হ্যাঁ, এখন আমার কাজ না করলে হবে না, চাকরি করতে হবে। তখন আমি আবারও যা গার্মেন্টসে ঢুকি। তখন দেখা গেছে যে একটা না গার্মেন্টস করতে থাকি। আর বাবা মা বলতেছে যে না, এর ভিতরে আবার আমার হাজবেন্ড কোনো কাজও করে না, আর বিভিন্ন নেশার সাথে সে অ্যাক্টিভ হয়ে গেছে। বিভিন্ন বাজে আর কি বেকার থাকলে যা হয় বিভিন্ন ছেলে ফেলেদের সাথে মেশে, লোকজনের সাথে নেশা পানি করে, মানুষের কথা মতন বাসায় এসে আমাকে উল্টাপাল্টা সন্দেহ করে, মারধর করে, এরকম অশান্তি প্রত্যেকটা দিন। আমি কাজ করে গার্মেন্টস করে বাসায় আসি, আর ও দেখা গেছে যে মানুষের কাছ থেকে ধার দেনা কইরা, নেশা টেশা কইরা পরে বাসায় আসতো। এরকম ভাবে প্রতিদিন আসতো আমাকে, আর আমার কাছে টাকা চাইতো। টাকা দিলে ভালো, আর যেদিন যখন না দিতে পারতাম তখনই ঘরের ভিতরে উল্টা পাল্টা কথা আর মারধর। তখন দেখা গেছে যে আমার বাবা বাড়ির লোকজন সবাই বিরক্ত হয়ে গেছে যে প্রতিদিন ওদের ভিতরে গ্যাঞ্জাম গ্যাদারিং, প্রতিদিনই ঝগড়া। এটা মানুষ কি বলে, ওকে এখানে আমাদের কাছে আর রাখা যাবে না। তখন আমার বাবা বাধ্য হয়ে বললো যে তোমরা আমার কাছ থেকে সরে দাও, অন্য কোথাও ঘর নাও, নিয়ে ওইখানে থাকো, কারণ তোমাদের জন্য আমার মান সম্মান থাকতেছে না। তখন আমি
ওই ওইখান থেকে সরে ঘর ভাড়া নিই অন্য জায়গায়। ঘর ভাড়া নেওয়ার পরে আমার বাবা আমার কাছ থেকে সরে যাওয়ার পরে ও আরো সুযোগ পায়। তখন দেখা গেছে যে আগে তো বাইরে যা নেশা করতো, এখন ঘরে এসে নেশা করে। আর আমি সারাদিন কাজ করে আইসা যখন দেখতাম আমার স্বামী ঘরে নেশা করতেছে, মানুষের কাছ থেকে ধার দেনা করতেছে, তখন আমি যদি কিছু বলতে যেতাম আমাকে মারধর করতো। এদিক দিয়ে তো আমার বাচ্চার কোনো খরচই দেয় না, আমার কোনো খরচ দেয় না, আরো মানুষের কাছ থেকে আমার নামে ধার দেনা কইরা কইরা টাকা আইন না এরকম নেশা টেশা কইরা করতো। আর মানুষ এসে আমার কাছে টাকা চাইতো, আমাকে ধরতো টাকার জন্য। আমি চাকরি করার যে বেতনটা পাইতাম, যে ওভার টাইম করে যে টাকাটা পাইতাম, সব টাকা ওর পিছনে আমার চলে যেত। আর আমার যে কষ্ট, যে থাকা খাওয়ার ঘর ভাড়ার, এটা থাইকে যেত প্রতিক্ষণ, মানে প্রতিদিন, প্রতি মাসে আমার ঘরে সবসময় গ্যাঞ্জাম, মারধর এগুলো চলতোই। ওর জন্য আমি কোথাও ভাড়া থেকেও শান্তি পাইতাম না, শুধুমাত্র প্রতিদিন গ্যাঞ্জামের কারণে, প্রতিদিন এই মারামারির কারণে। হুম এখন নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, ও নেশা, নেশে ওর কাছে সব হয়ে যায়। হুম ওর যে একটা দুইটা নেশা তা না, ওর চরিত্র নষ্ট হয়ে গেছে। আর ও বিভিন্ন নেশার সাথে জড়াইয়া ওর জীবনটারও নষ্ট করে দিতেছে। তখন বিভিন্ন জায়গা থেকে কমপ্লেনও আসে, তোমার জামাই এরকম ভাবে নেশা করে, ওইখানে যায় নেশা করে, এমুকের কাছ থেকে কেনে, এরকম ভাবে আসতো। আর যেদিন আর আমাকে তো টাকার জন্য প্রতিনিয়তই প্রেশার দিত, যে বাপের টাকা নিয়ে আয়, টাকা নিয়ে আয়, তোর বাপ ভাইয়ের টাকা নিয়ে আয়। আমার টাকা লাগবে। আমি আমি চেষ্টা করছি যে অনেক সময় ওরে বুঝায় শোনায় কোনো একটা চাকরি বাকরি কাজে কামে ঢুকাইতে পারি কিনা। মানে আমি বিভিন্ন জায়গায় দেখা গেছে যে টাকা পয়সা দিয়ে ওরে কাজ দিছি, কাজের ব্যবস্থা করে দিছি। যেমন গ্যাস পাম্পে মানুষজন ধইরা, তার হাতে পায়ে ধইরা ওরে ওই কাজে ঢুকাই দিছি, যে কাজে কামের ভিতরে থাকলে হয়তো ভালো হয়ে যাবে। মানুষ এক সময় খারাপ থাকে, আর এক সময় তো ভালো হয়। এইগুলো চিন্তা করে ওরে কাজে ঢুকাই দিই। তো ওইখানে 2 মাস কাজ করে বলে, আমি জিজ্ঞাসতাম যে বেতন কোথায়, মাস শেষ হলে বলতাম বেতন কোথায়, তখন বলতো যে আমি যে মানুষের কাছে ধার দেনা করে চলছি সারা মাস, আমি ওই ধার দেনার টাকাগুলা দিছি। যে তুমি সারা মাস ধার দেনা করে চলবা, বেতন পাইয়া সেই দেনা শোধ করবা, তাহলে তোমার সংসারটা কে চালাবে? বলে তুই আসিস না, তুই কামাই করে কি করবি? হম তুই কামাই করে কি করবি? তোর টাকা দিয়ে তুই সংসার চালা। তোর সংসার কি আমার একার? সংসার তো আপনারও আমারও। এতদিন যা করছেন করছেন, এখন আমার ছেলে দিনে দিনে বড় হচ্ছে, ওরা তো স্কুলে ভর্তি করতে হবে। ও যদি শোনে যে ওর বাবা, আমি অনেক ভাবে বুঝাইতাম যে ওর বাবা নেশা করে, এরকম মদ খেয়ে আসে, এটা করে আসে, ওইটা করে আসে। তখন দেখা গেছে যে ওর যদি স্কুলেও ভর্তি করি, স্কুল থেকেও তো টিচার ম্যামটা কি বলবে যে ও একটা নেশাখোরের সন্তান, এরকম সেরকম। তো এরকম ভাবে বুঝাইতাম, বুঝানোর পরে দেখা গেছে কিছুদিন ভালো থাকতো, আবার ড্রেন আসে। এরকম করেই আমি ওর সাথে যে আমি কোনোদিন সংসার করব না বা ওকে ছেড়ে দিব, এ ধরনের চিন্তা ভাবনা আমার কখনোই ছিল না। যে না, ও একদিন ভালো হবে, ও ভালো হবে, ও কাজ করবে। সবসময় মানুষ একরকম থাকে না। আজকে হয়তো ও বুঝতেছে না, তাই ও এরকম উল্টা পাল্টা কাজ করতেছে, এরকম নেশা টেশা করতেছে। যেদিন ও বুঝবে তখন আর নেশা করবে না। যখন ওর পোলাপানের প্রতি টান হবে তখন হয়তো ওর নেশাটা ছেড়ে দেবে, বা ও ভালো হয়ে যাবে, ও কাজে কামে মনোযোগ দেবে। আর আমি আমার মতন চেষ্টা করতে থাকি ওকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য।
তখন দেখা গেছে যে ওরে আমি একটা ইলেকট্রিকের কাজ শেখার জন্য কারিগরি শিক্ষা ওইখানে নিয়েও ভর্তি করে দিই। আর ওইখানে বই খাতা যা কিছু লাগে কিনা দেই। হ্যাঁ, ওইখানে ক্লাস করার জন্য প্রতিদিন আমার মাকে দিয়া, যাতে ও কোনো খারাপ ছেলেদের সাথে মিশতে না পারে, কোনো খারাপ লোকের সাথে মিশতে না পারে, এটার জন্য আমার বাবা মাকে দিয়া আমি ওরে বাচ্চাদের মতো ইয়েতে পাঠাইতাম, ওই ক্লাসে পাঠাইতাম কাজ শেখার জন্য, পড়ার জন্য। আমার বাবা মা ভাই ওরে নিয়ে যাইতো, নিয়ে আসতো, এরকম করে করে 2 মাস ওরে কোন রকম নিয়ে আসে। তারপর সবারই তো কাজ থাকে, যে ওর পিছনে যে সময় দিবে, সবসময় ওর পিছনে পড়ে থাকবে, তাদেরও তো কাজ আছে, তাদেরও তো কাজ করতে হয়। কে কয়দিন কার পেছনে থাকে। আর আমি তো চাকরি করি, চাকরি নিয়ে সারাদিন ব্যস্ত কাজ নিয়ে। আর যখন বাসায় আসার পর যতক্ষণ সময় পাই বাচ্চাকে সময় দিতে হয়। ও কি করলো, 2 মাস পর্যন্ত ওইখানে ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিল, এই কাজ শিখলো, শেখার পরে ওইখানে আর কি 6 মাসের কোর্স, ওই 2 মাস পরে ওইখান থেকে ভাইগা যায়। ওই কাজ করে না, মানে কাজ শিখতে যায় না, ক্লাসে যায় না। বই আরেক জায়গায় রাখা ও অন্য জায়গায় যে আড্ডা মারে। তখন দেখা গেছে যে ওই কাজটাও ওরা আর শেখা হয় না। তারপর দেখা গেছে যে ওরা আমি ধরে নিয়ে আরেকজনের হাতে পায়ে ধরে আমি একটা হসপিটালের কাজ নিয়ে দিই, যে হসপিটালের ভিতরে মানে বন্দি থাকবে, আর হচ্ছে দেখা গেছে যে ভালো মানুষের সাথে মিশলে ভালো কিছু শিখবে। তখন দেখা গেছে যে আমি হসপিটালে নিয়ে ওরে ঢুকাই দিই কাজে। তখন ও ওইখানে 2 মাস, আবারও 2-3 মাস কাজ করে। করার পরে দেখা গেছে যে এই সমস্যা ওই সমস্যা, এখানে ভাল লাগছে না, ও বন্দির জায়গায় কাজ করতে পারবে না, ভালো মন্দ ওর অনেক সমস্যা হয়ে যাচ্ছে, এই এই সমস্যা ওই সমস্যা, ওইখানে জেলখানার মতো। আর বেতন পায় পায় তো ওই একই, যেদিন বেতন পায় সেদিন জুয়া জুয়া খেলতে চলে যায়। সারা রাত ওর আর খুঁজে পাওয়া যায় না, ওকে ফোনে পাওয়া যায় না, ও কোথায় থাকে, ওর লোকেশন খুঁজে পাওয়া যায় না, কোথায় আছে কি করতেছে, এমন অবস্থা। তখন এরকম ভাবেই দিন যাচ্ছে। প্রতিদিনই গড়ে গ্যাঞ্জাম, মারামারি, ধরাধরি। এর ভিতরে আমার বাচ্চাটাকে আমি স্কুলে, আমার এরকম করতে করতে 6 বছর চলে যায়। আমার বাচ্চার বয়স 6 বছর হয়ে যায়, আমি স্কুলে ভর্তি করতে পারি না, কারণ স্কুলে ভর্তি করার মতন সামর্থ্য হয়ে ওঠে না। আর আমার একটা ইচ্ছা কি, আমি তো জীবনে লেখাপড়া করতে পারি নাই, দেখি আমার বাচ্চাটাকে আমি লেখাপড়া করাইতে পারি কিনা, আমি একটা ভালো স্কুলে ভর্তি করাবো, যেখানে ও কিছু শিখতে পারবে। টাকা পয়সা গেলে যাক, আমি কষ্ট করবো, আমার বাচ্চাটাকে আমি ভালো স্কুলে লেখাপড়া করাবো। তখন আমি ভালো একটা স্কুলে আমার বাচ্চাটাকে ভর্তি করি, ওইখানে লেখাপড়া করাই। আর গার্মেন্টে কাজ করতে করতে দেখা গেছে একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমার আমি খুব অসুস্থ হয়ে পড়ি, আর গার্মেন্টের চাকরিটা আর করতে পারছি না। যেমন জন্ডিস জন্ডিস ভালো হয়ে যায়, তারপর গলার টিউমারে ময়লা জমে, যে গলার টনসিলে ময়লা জমে, ওখানে একটা ইনফেকশন হয়ে যায়। তারপর দেখা গেছে যে আমার ফুসফুসিতেও একটু ইনফেকশন হয়। এরকম মানে ধাপে ধাপে কিছুদিন পর পরই আমি অসুস্থ হয়ে পড়ি। তখন দেখা গেছে যে আর চাকরিটাও আমি ঠিকঠাক ভাবে করতে পারছি না, কাজটাও দিক দিয়ে মানুষের দেনা, তারপরে ওর ঘরের অত্যাচার, টাকা পয়সার জন্য ঘরের ভিতরে এরকম মারধর করে। যেদিন ও এখন এমন একটা অবস্থা হয়েছে, প্রতিদিন ওর জন্য আমার সিগারেট কিনে নিয়ে ব্যাগে করে নিয়ে তারপর বাসায় ঢুকতে হয়। যেদিন সিগারেট কিনা ব্যাগে নিয়ে আমি বাসায় ঢুকতে পারি, সেদিন ভালো। সেদিন আমি শত অন্যায় করলো, ওই অন্যায় তার চোখে পড়ে না। হ্যাঁ, ওই দিন আমি ভালো। আর যেদিন আমি সিগারেট কিনা না নিয়ে যাই, সেদিনই মানে বিভিন্ন কথা,
আমার অমুক ছেলের সাথে সম্পর্ক আছে, এটা সেটা হ্যান ত্যান ভালো মন্দ এভাবে ইচ্ছাকৃত ভাবে আমার প্রতি একটা যে কোনো একটা উম, কথা ধরে আমাকে মারধর করতো। তো আমি এই ঘরের গ্যাঞ্জামের ভয়ে আমি যেভাবে পারতাম আমি প্রতিদিন সিগারেট কিনে নিয়ে বাসায় যেতাম ওর জন্য। তো একদিন এরকম যাচ্ছে যাচ্ছে আমার, এখন আমি চাকরিও নাই, ও কোনো কাজ করতেছে না, আমিও বাসায় বসা। হ্যাঁ, এখন আমি কিভাবে কি করব? তখন আমি ভাই, আমার বড় ভাই, আমার বড় ভাই, যে ওরা হাতে পায়ে ধরি যে ভাই কিছু একটা করো, আমি তো আর চলতে পারতেছি না, আমার তো এরকম অসুখ, আমি গার্মেন্টসের চাকরিও করতে পারতেছি না, আর আমি যে একটা ওষুধ কিনা খামু ওই টাকাটা আমার কাছে নাই, হ্যাঁ আমারে বাঁচাও। তখন ভাই আবার বলতেছে, আমাকে একটা বুদ্ধি দিল, পরামর্শ দিল যে আমি তো ওই যে যারা আর কি বিদেশ যায়, বাংলা ঢাকায় আসে ট্রেনিং করার জন্য, হ্যাঁ কারিগরি শিক্ষা, এখানে ট্রেনিং করতে আসে, হ্যাঁ ওদের আর কি থাকা খাওয়ার একটা ব্যবস্থা। হুম যে তুমি একটা মহিলা মেস পুরুষ মেস খোলো, 2টা বাসা ভাড়া নাও, নিয়া তারপর ওইখানে দেখা গেছে আমি তোমাকে কিছু লোক দিব, তুমি তাদেরকে রান্না বান্না করে খাওয়াও, খাওয়াইলে দেখা গেছে যে তুমি একটু ভালোভাবে চলতে পারবা। তখন আমার ভাই আমারে লোকজন আইনা দিত, মানে আমার এখানে থাকতো, খাইতো, হ্যাঁ আর ট্রেনিং করতো। আমাদের বাসার পাশেই ট্রেনিং সেন্টার, ওইখানে ট্রেনিং করতো। তো আমাকে ওই ম্যাচ খুইলা দেয়, আমি ওই ম্যাচে রান্না বান্না করি, ওই যাত্রীদেরকে খাওয়াই, এভাবে আমি ভালোভাবে চলতে পারি। হুম আমার ভালো ওই দিন যাচ্ছে, কিন্তু টাকা পয়সা ওইখান থেকে পাচ্ছি ঠিকই, রাখতে পারছি না। মানুষ কোনো না কোনো একটা কাজ ধরে রাখা ওইখান থেকে কিছু ক্যাশ পাতি করে নিজের ভবিষ্যৎটা করে, কিছু জায়গা সম্পত্তি করে, কিছু টাকা পয়সা ক্যাশ করে, কিছু টাকা পয়সা জমায়, কিন্তু আমি কিছুই করতে পারছি না। হুম যাই কামাই করতেছি, যত কষ্ট করে কামাই করতেছি, সবই দেখা গেছে যে সংসারের পিছনে ভাঙা হয়ে যাচ্ছে, সবই ও নিয়ে নিয়ে ভেঙে ফেলছে, আমি কোথাও কিছু করতে পারতেছি না। তখন ওরা বললাম যে এভাবে তো দিন যাবে না, এখন তুমি কিছু একটা ডিসিশন নাও, এভাবে এভাবে আমি কয়দিন গ্যাঞ্জাম করুম, এরকম নিত্য দিন ভাল লাগে না আর। এবার যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। তখন বলে যে কি ব্যবস্থা নিবা, কি ব্যবস্থা নিবা? আমার এই ঘরের ভিতরে, হ্যাঁ এইগুলা নিয়ে ঝগড়া টগড়া করে অনেক মারধর করে, অনেক মারধর করে, ওইখানে ও আমাদের বাসা থেকে চলে যায় কাপড় চোপড় নিয়ে, চলে একটা চলে যায়, যাওয়ার পরে এক বস্তিতে যায়, ওঠে, ওঠার পরে আমি আবার ওই ভাড়া বাড়ি ছাইড়া দিয়া আবার বাপ মার কাছে যা উঠি, ম্যাচ টেস্ট ছাইড়া দিয়ে আবার বাবা মার কাছে উঠি, বাবা মার কাছে উঠি। তারপর কিছুদিন পরে আবার 2-3 মাস পর পরে আইসে আবার হাতে পায়ে ধইরা বলে যে না আমি চাকরিতে ঢুকবো, আমি কাজ করব, আমারে মাফ করে দাও, যা হয়েছে হয়েছে, মাফ করে দাও। হ্যাঁ তখন দেখা গেছে যে আমারে আবার পরে মোটে আমার ওর যত ভুল করছে সব ভুলের জন্য মাপ চাই, যে ও ভালো হয়ে যাবে, এগুলো বইলা আবার আসে। আসার পরে আমরা আবারও ঘর ভাড়া নিই, যখন ও চলে আসে তখন আবার ঘর ভাড়ায় চলে যাই। চলে যাওয়ার পরে যে বাবা মার কাছে থাকুন, বাবা মা এক কথা বলবে, ভাই ভাবি এক কথা বলবে, আমাদের সংসারে তো এমনি গ্যাঞ্জাম, আবার ওরা যদি কথা বলে দেখা গেছে যে গ্যাঞ্জামটা বাড়বে আর কমবে না। তখন আমি তাদের কাছে আবার সরে যাই, সরে অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকি, আবার মেস চালু করি, আবার মেসে লোকজন খাওয়ানো শুরু করি। ওইভাবে দেখা গেছে যে আমি ওইখান থেকে কিছু টাকা পয়সা জমাই, জমানোর পরে আমি একটা জায়গা রাখি, আমার আমার নিজের গ্রামের বাড়িতে আমি একটা জায়গা রাখি আমার নামে। ওইখানে আমার আমার মাও কিছু টাকা দেয় আমারে, মানে আমি যে অল্প কিছু টাকা জমাইছি সেটা দিয়ে একটা জায়গা কেনার মতো না,
তখন দেখা গেছে আমার বাবা মা তাদের থেকে কিছু টাকা পয়সা দেয়, দিয়ে আমাকে একটা জায়গা রাখা দেয়। জায়গাটা রাখা দেয়, রাখার পরে আমি আরো এই ম্যাচ চালাই কিছু, মানে ইয়ে করে সঞ্চয় করে কিছু গয়না বানাই, কিছু টাকা আমার অ্যাকাউন্টে রাখি, অ্যাকাউন্টে রাখি। রাখার পরে একদিন আমার হাজবেন্ড আমাকে পটাইতেছে যে আমি আমি তো আমার দ্বারা তো কোনো কাজ সম্ভব না, আর কোনো চাকরি বাকরিও সম্ভব না। আমার তুমি একটা ব্যবসা দাও, একটা কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা দোকান নিয়ে দাও, যেখানে আমি দোকানদারি করতে পারবো। আমি তো ব্যবসাটা খুব ভালো বুঝি, আমি ব্যবসা ছাড়া অন্য কোনো চাকরি বাকরি আমার দ্বারা সম্ভব না, তুমি আমার একটা দোকান নিয়ে দাও। তখন দেখা গেছে যে আমি ওর একটা দোকান নিয়ে দিই। আমার অ্যাকাউন্টে যে টাকাটা রাখছে সেটা উঠাইয়া, হ্যাঁ, আর কিছু দেখা গেছে যে কিস্তির থেকে কিছু টাকা উঠাইয়া আমি ওর একটা দোকান নিয়ে দিই, মুদির দোকান। মুদির দোকান নিয়ে দিই। ওই দোকানে দোকানদারি করতে থাকে। একদিন ও সবসময় বলতো যে মাল কেনা লাগবে, টাকা দাও। তখন দেখা গেছে যে আমি ধার করে আইনাই না ওরা টাকা দিতাম। বা আমি যে কাজটা করতেছি মেসের ব্যবসা, যে মেস যাত্রী খাওয়াচ্ছি, ওইখান থেকে যে লাভের টাকাটা আসতো সেই টাকাটা আমি ওরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে আমার ইনকামের টাকাটাও আমি দোকানে ঢুকাচ্ছি, আর দোকানের কোনো লাভও খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, চালানো পাচ্ছি না। দিনে দিনে দোকানের মাল কমতেছে, কিন্তু এই টাকাটা কোথায় যাচ্ছে, কি করতেছে? তখন আমি খোঁজ নিয়ে দেখি যে ও অনেক টাকা মানুষের কাছ থেকে ধার করছে, করে জুয়া খেলছে। খবর নিয়ে দেখি যে ও বস্তিতে যাইয়া ওইখানে মানুষের সাথে মিশে ওইখানে জুয়া খেলে, নেশা করে। হুম, আর এই টাকা পয়সা সব ওইখানে নিয়ে ঢালে। তো এরকম যদি জুয়া খেলতে থাকে তাহলে তো দোকান তো থাকবে না। আমি দেখা গেছে আমার নিজের কাজটা কইরা আমি দোকানে যা সময় দিই, দোকানে থাকি। হ্যাঁ, দোকান এমন একটা জায়গা, এমন একটা জিনিস, ওইখান থেকে টাকা সরাইলে প্রথম দিক দিয়ে বোঝা যায় না। যখন আস্তে আস্তে মালগুলো কমে আসে তখন আর কি বোঝা যায় যে না, দোকানে তো যত টাকা ঢুকাচ্ছি দোকানে তো মাল বাড়ছে না, দোকানের তাকগুলো খালি হয়ে যাচ্ছে। তাহলে এই মালটা যে বেচা হয়েছে, এই জিনিসগুলো যে বেচা হয়েছে, টাকাটা কোথায়? তখন ওই হিসাবটা যখন আমি টান দিই, হ্যাঁ, দেওয়ার পরে যে দেখি যে আমার কোনো টাকাই নেই দোকানে, দোকানও খালি, হ্যাঁ, মালও রাখতে পারতেছি না, দোকানে কোনো ক্যাশও নাই। আবার দেখা গেছে যে মানুষও ওর কাছে টাকার জন্য আইসা আইসা অনেক কথা বলে, দোকানে আইসা আইসা অনেক গ্যাঞ্জাম করে, গ্যাদারিং করে টাকার জন্য, অপমান অপদস্থ করে যায়। ও দোকান ফালায় রেখে রেখে পলায় থাকে। যখন মানুষ টাকার জন্য ওর কাছে আসে তখন ও দোকান ফালায় রেখে রেখে পলায় থাকে, দোকান বন্ধ করে পলায় থাকে, এই অবস্থা। তো আর ও নেশা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, ও কখন কি করতেছে, ও বউ কি জিনিস, বাচ্চা কি জিনিস, এগুলা বোঝার মতন কোনো ক্ষমতা ওর নাই। ও নেশা করতে পারলেই শান্তি। টাকাটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, এত কিছু চিন্তা করে না। বা ও কি করতেছে, কি ভুল করতেছে, আর এই ভুলের জন্য কি হবে, এগুলা কোনো কিছু আর ভিতরে ঢোকে না। আমি যতই বুঝাই, আমার সব কথা ওর কাছে মানে মনে হয় কি আমি ওর শত্রু, আমার কোনো বুঝি ওর মাথায় নেয় না, ও যেটা করে সেটাই পারফেক্ট। হ্যাঁ, আর আমি আমি হচ্ছে ওর মেন শত্রু, আমাকে একদম সহ্য করতে পারে না। এমন যে আমার বদনাম করবে ওর কাছে, সে ওর কাছে ভালো। হুম, আর ঘরে কোনো গ্যাঞ্জাম হইলে কিছুদিন পর পরই ও আমাকে ফালায় রেখে রেখে চলে যেত, এ বস্তিতে যা থাকতো। তখন দেখা গেছে যে হিতে আরো বিপরীত দিত, যখন ও বাইরে যা থাকতো তখন আরো
নেশার পরিমাণটা আরো বাড়তো, জুয়ার নেশাটা আরো বাড়তো। হ্যাঁ, জুয়ার পরিমাণটা আরো বাড়তো। তখন চিন্তা করলাম, যেহেতু আমি ওকে ছাড়তেই পারবো না, এভাবেই ও যাই করে সহ্য করে থাকতে হবে। আর দেখি মানুষ তো একদিন ভালো হয়, আল্লাহ দেখি কি করে। তো এইভাবে আমার কিছুদিন যাওয়ার পর আমার দ্বিতীয় বাচ্চাটা পেটে চলে আসে। আসার পরে এখন আহ, আমি ওই নিজেই চলতে পারি না, খাইতে পারি না, বড় ছেলের খরচ দিতে পারি না, স্কুলে পড়ে, স্কুলের খরচ ঠিক মতন দিতে পারতেছি না। হ্যাঁ, সংসারে এরকম ঝামেলা। বেবির আর একটা বেবি যদি হয় তাহলে এটা আমি কিভাবে পালবো? ও তো বড় হবে, ওকে তো স্কুলে ভর্তি করতে হবে, ওর পিছনে তো খরচ হবে। তো আমি খরচটা কিভাবে দেবো? তো বাচ্চাটা আমি রাখবো না। আমি হসপিটালে যাই যে বাচ্চাটা আমি অ্যাবর্শন করে ফেলবো। তখন দেখা গেছে যে বলে যে তারা বলে হাজবেন্ডের সিগনেচার ছাড়া আমরা অ্যাবর্শন করব না। আমি ওর কাছে যাই যে আপনি চলেন, বাচ্চাটা রাখবো না। তখন ও আমারে বুঝা শুনে যে এটা অনেক পাপ, এটা করো না। এটা তোমার এটা তুমি যদি রাখো বাচ্চাটা, ওর উসিলা দিয়েও ভালো কিছু হইতে পারে। আর আমি তোমার কসম খাইলাম যে আমি কসম করে বলতেছি আমি ভালো হয়ে যাব। হুম, আমি আর কোনো খারাপ করব না, আমি নেশা করব না, আমি আস্তে আস্তে নেশাটা ছেড়ে দিব, আমি কাজে মনোযোগ দিব। তুমি আমার আগে যা ভুল করছি সবকিছুর জন্য মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমি যা ভুল করছি করছি এতদিন, এখন আমি ভালো হয়ে যাবো। যখন ও আমাকে এই কথা বলে তখন আমি বেবিটা রেখে দিই। বেবিটার আমি আর অ্যাবর্শনটা করি না। উম, তো আমার যখন বেবিটা যখন 4 মাস 5 মাস হয়ে গেছে, হুম 5 মাসের পেটে বাচ্চাটা, তখন ও একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। ওর একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, হওয়ার পরে দেখা গেছে যে তখন আমাকে আর ভাল লাগে না ওর। ওই মেয়েটার সাথেই ঘুরতে যায়, ওই মেয়েটার সাথে ম্যাচে পড়ে থাকে। ওই মেয়েটা হচ্ছে আবার এই যে এরকমই মানে ট্রেনিং করতে আসছে, বিদেশ বিদেশ যাবে। তা আমার ভাইয়ার ম্যাচেই ওই মেয়েটা থাকে। তো ওইখান থেকে ওদের পরিচয়, ওইখান থেকে ওই মেয়েটার সাথে সম্পর্ক হয়। হ্যাঁ, ওদের আর কি ওরা ওইখান থেকে ঘুরতে যায়, ওরা ওই মেয়ে ওর কাছে সব হয়ে যায়। হ্যাঁ, আমি যখন বাসায় না থাকি তখন ওই মেয়েটাকে ও ডাকে, আমার বাসায় আসে। আমি যখন আমার মার বাসায় যাই তখন দেখা গেছে যে ওই মেয়েটা আমার বাসায় চলে আসে, ওই মেয়েটা ওর সাথে সময় কাটায়। কাটানোর পরে আমি একদিন বুঝতে পারি যে আমার প্রতি যে অবহেলাটা, এটা কেন, আর এটার পিছনে কারণটা কি। এতদিন একরকম ছিল, এখন হঠাৎ করে আবার অন্যরকম, ব্যাপারটা কি? হুম তখন আমি ওরে চেক দিই যে এটার কারণটা কি। তখন আমি ভাবলাম যে আমি বুঝতে পারি যে ওর কোনো একটা মেয়ের সাথে কিছু একটা আছে। আর আমাকে মানুষ বলতো যে তোর তোর স্বামী একটা মেয়েকে নিয়ে এরকম এখানে দেখলাম ওইখানে দেখলাম। তখন আমি তাদেরকে বলি যে না, ওইটা আমার পরিচিত লোকই, মেয়ে। তো ওর সাথে দেখলে কি হয়েছে? আমি আর কি তাদের কাছে আমার আমার স্বামীকে আমি ছোট করতাম না। আমি বুঝতে পারতাম যে হ্যাঁ, কোনো একটা মেয়ের সাথে ওর কিছু একটা সম্পর্ক আছে, বা ওই মেয়েটার সাথে ওর একটা সম্পর্ক আছে, আমি বুঝতে পারতাম। আমি কাউকে বলতাম না। তো আমি হাতে নাতে ওদেরকে ধরার জন্য, আর আমি আমার স্বামীকে যদি প্রশ্ন করতাম, ও এড়ায় যেত, বলতো যে এগুলো তোমার ভুল ধারণা, আমি এরকম না, আমি নেশা করি ঠিক আছে, আমি জুয়া খেলে ঠিক আছে, কিন্তু আমার চরিত্র খারাপ না, এরকম ভাবে বলতো। তো একদিন আমি কি আমার হসপিটালে চেক আপ করতে যাওয়ার ডেট ছিল ওই দিন। তো ওরা জানে যে আমি এমুক দিন ডক্টর দেখাইতে যাবো।
তা আমি যদি ডক্টর দেখাইতে যাইতাম, আমার বাসা ফাঁকা, ওই মেয়েটাকে আনবে। তা আমি ওই দিন কি করি, ডক্টর দেখানোর নাম করে বাইরে বের হই ঠিকই, কিন্তু আমি আর ডাক্তার দেখাইতে যাই না। আমি তখন দেখা গেছে যে আরেকটা বাসায় লুকায় থাকি, যে আমি যাওয়ার পরে দেখি কি আমার বাসায় কেউ আসে কিনা। তখন দেখা গেছে যে আমি ও দেখলাম যে আমি বাসা থেকে বের হয়ে গেছি, তারপর আমার আমার স্বামী আসলো বাসায়। আসার পরে কিছুক্ষণ পরে ওই মেয়েটা আসলো। আসার পরে ওই মেয়েটা যখন ঘরের ভিতর ঢুকলো, তখন ও ঘরের দরজাটা বন্ধ করে দেয়। ঘরের দরজাটা যখন বন্ধ করে দেয়, তখন দেখা গেছে যে আমি এগুলো সবকিছু নিজের চোখে দেখার পরে আর সহ্য করতে পারিনি। আর আমার মনে হয় না যে এটা পৃথিবীর কোনো মেয়েই সহ্য করতে পারবে নিজের চোখে দেখার পরে। তখন আমি যাইয়া, মানে ওরা দরজা লাগাইছে ঠিকই, কিন্তু সিটকানি এটা ভালো করে দেয় নাই, ভালো করে লাগানো হয়নি। তখন দেখা গেছে যে আমি দরজার সামনে যা জোরে ধাক্কা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে যায়। খুলে যাওয়ার পরে দেখলাম যে দুইজনই খুব অশালীন অবস্থায় আছে। তারপর আমি নিজেই আবার দরজাটা লাগাই দিই। লাগাই দিয়া আমি আবার আমার বাবার বাড়িতে যাইয়া বসে থাকি। তখন দেখা গেছে যে বাবা মাকেও বুঝতে দিতেছি না যে আমার ভিতরে কি চলতেছে, আর আমি কি দেখলাম, এটা কি হইলো। আর আমি এত কষ্ট করে, ও এত কিছু এত অত্যাচার করতেছে আমার উপরে, আমি তারপর ওকে ছাইড়া দিতেছি না, ওকে ছাড়ি না। কোথায় আমার বাবা মা বলে যে এই স্বামী দিয়ে তোমার দিন যাবে না, তুমি এখনই ছেড়ে দাও। আমি ছাড়ি নাই, আমি বলছি যে ও যেমনই হোক আমি ওরে নিয়ে সংসার করবো, ওরে নিয়ে আমার দিন পার করবো। বিয়ে বসলে তো বসাই যায়, সংসার কয়জন করতে পারে, দেখি আমি ওরে ভালো করে ভালো বানাই আমি সংসার করতে পারি কিনা। আমার চেষ্টাটা আমি কইরা যাই, বাদ বাকিটা আল্লাহ দেখবে। তো ওর জন্য আমি সমাজের চোখে কালার, আমি আমার বাবা মার চোখে কালার। হ্যাঁ, আমি কারো কথা শুনি না, স্বামী যেটা বলে শুধু সেটাই শুনি, স্বামীর জন্য পাগল। এটার জন্য কেউ আমার বাসা থেকে আমাকে আর কথাগুলো বলতে পারছিলাম না, ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছি, কাঁদছি, খাচ্ছি না, ঠিক মতন ঘুমাচ্ছি না। তখন আর কি আমি যে এক জায়গায় থাকতে থাকতে বোর হয়ে গেছি, আমি একটু ঘুরে আসি। আমার শ্বশুর বাড়ির থেকে হোক বা আমার নিজের দেশের বাড়ির থেকে হোক, একটু ঘুরে আসলে হয়তো মনটা একটু হালকা হবে। বা এই ধরনের বাজে চিন্তা, যে চিন্তা ভাবনাগুলো আমাকে গ্রাস করে আছে, সেটা থেকে আমি হয়তো একটুটা স্বস্তি পাবো। তখন দেখা গেছে যে আমার নিজের যে বাড়ি, দেশের বাড়ি, ওইখানে গ্রামের বাড়ি, ওইখানে তো আমার বাবা মাও থাকে না, কেউই থাকে না। আমার ফুপি থাকে, নানার বাড়ি আছে ওইখানে। কিন্তু নিজের নিজের যে একটা বাড়ি, নিজের বাবা মা আছে ওইখানে, বা নিজের জায়গা, হ্যাঁ, এমন কিছুই নাই। তাহলে আমি ওইখানে কোথায় যাব? তা চিন্তা করলাম যে আমি একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, ওইখানে গেলে হয়তো আমার একটু ভালো লাগতে পারে। আর আমি আমার শাশুড়ির কাছে বলবো যে তার ছেলে এটা করছে, বিচার দিব। যখন আমি বিচার দিব, হয়তো আমার শাশুড়ি থেকে, আমার শ্বশুর শাশুড়ি যদি ওনার ছেলেকে একটু বুঝায় বলে বা একটু শাসন করে, হ্যাঁ, তাহলে এই ভুলটা দ্বিতীয়বার আর করবে না। তখন আমি ওই রাত্রেই টিকিট কাইটা আমার ছেলেকে নিয়ে আমি চলে যাই আমার শ্বশুর বাড়িতে। চলে যাওয়ার পরে ওইখানে আমার শাশুড়িকে আমি ঘটনার কথাটা বলি। তখন আমার শাশুড়ি বলে যে আমি ইদান ছাওয়া জন্ম দেই নাই, মানে এরকম সন্তান সে জন্ম দেয় নাই যেমনটা আমি বলতেছি। হুম। আর যদিও নেশা পানি করে, হ্যাঁ, সেটাও আমার জন্য করে। আমি বউ হিসেবে পারফেক্ট না, ভালো না, আমি ওরে নেশা শিখাইছি। হ্যাঁ, আমার বাবা মা বস্তিতে থাকে, আমি বস্তিতে থাকি, এবং এমন ভাবে বলতো তোমরা যে জায়গাটা থাকো সেই জায়গাটা হচ্ছে বস্তি। হ্যাঁ, বস্তি এলাকা, ওইখানে নেশার একটা জগতি, ওইখানে আমার ছেলেকে নিয়ে তোমরা নেশা শিখাইছো।
আমার ছেলে যদি খারাপ হয়েও থাকে এটার জন্য তোমরা দায়ী। আমার এখান থেকে তুমি না বললা চলে গেছো, তোমার বাবা বাড়িতে থাকতেছো। হ্যাঁ, আমরা তো তোমার কোনো খোঁজ খবর নিতে যাইতেছি না, তোমাদের সংসারের ভিতর আমরা ঢুকতেছি না। এখন তোমরা ভালো নাই কে লেগা? তো আমার ছেলেরে তোমরা খারাপ করছো, এটা তোমরা বুঝবা। যখন আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে যাইয়াও তাদের সাপোর্টটা পাইলাম না, আমার যে চিন্তা ভাবনা ছিল যে এখানে আসলে আমার শ্বশুর শাশুড়িকে যদি আমি ঘটনাটা বলি, ওনাদের দিক থেকে ওনার ছেলেকে একটু বুঝাবে বা একটু শাসন করবে, তখন দেখা গেছে যে ও যে ভুলটা করতেছে সে ভুলটা নেক্সট টাইম করবে না। বা ওর বাবা মা ওরা যদি একটু ভয় দেখায়, হ্যাঁ, তাহলে ও ভয়টা পাবে। আর যে অন্যায়টা ও করছে সে অন্যায়টার থেকে ও দূরে থাকবে। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো এই অন্যায়টা আর করবে না। তো আমি সপ্তাহখানিকের মতন আমার শ্বশুর বাড়িতে আমি থাকি। থাকার পরে তখন চিন্তা করতেছি যে আমি যদি এই আমার শ্বশুর বাড়িতে পড়ে থাকি, তাহলে ও তো আমার বাসা ফাঁকা, ও তো ওইখানে আবার ও অন্যায়টা করবে। আবার আমি বাসায় নাই, ফাঁকা বাড়ি, ও ওখানে নেশা করবে, ও তো আরো বেশি সুযোগ পেয়ে যাবে। এতে আরো ও আরো বেশি খারাপ হবে। আমি ওরে দেখা গেছে যে ওর নিজের একটু শান্তির জন্য ওর কাছ থেকে দূরে সরে আসছি, বা একটু নিজেকে হালকা করার জন্য আমি একটা জায়গার ভিতরে অনেকদিন আছি, তো একটু ঘুরে আসলে ভালো হবে। এই একটু ভালোর জন্য যদি আমাকে বড় ধরনের কোনো মাসুল দিতে হয়, হ্যাঁ, ওই মেয়েটাকে যদি ও বিয়ে করে ফেলে বা এ ধরনের অন্য আরেকটা মেয়ের সাথে যদি ও কোনো সম্পর্কে জড়ায় আমি না থাকার কারণে, যেখানে আমি থাকাকালীনই এই ধরনের ভুল করছে, আর আমি না থাকলে তো ও আরো বড় বড় ভুল করবে। তখন আমি আমার স্বামীকে ফোন দিই, ফোন দিয়া কান্নাকাটি করি যে ভুল আমারই হয়েছে। এটা আমি সহ্য করতে পারি নাই, না সহ্য করতে পারি আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসছি। আর যেখানে আসছি সেটা তো তোমার বাসাই, আমি তো আর অন্য কোথাও যাইনি, তোমার বাসায় গেছি, তোমার বাপ মার কাছেই গেছি। তোমার বাপ মা মানে তো আমার বাপ মা, এরকম ভাবে আমি বুঝা শুনে ওরা আনাই দেখা গেছে যে আমার স্বামী আমাকে ওই ওর বাড়িতে এসে আমাকে নিয়ে যায়, আবার ঢাকায় নিয়ে যাওয়ার পরে প্রায় 15-20 দিন কোনো নেশা টেশা করে না, বা ওই মেয়েটার সাথে ও আর কোনো যোগাযোগ রাখে না, যোগাযোগ নাই। তখন আমি আবার আমার হাজবেন্ডকে আগের মতন বিশ্বাস করা শুরু করলাম। করার পরে আর যত দিন যাচ্ছে আমি তো অসুস্থ, কারণ তখন আমার হ্যাঁ পেটে বাচ্চা ছিল, প্রায় 7 মাস হয়ে গেছে। আমি যতদিন যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছি। আমি তখন দেখা গেছে যে আমি ঠিক মতন কাজও করতে পারতেছি না, যে মেসেজ যে রান্না বান্নাটা সেটা আর করতে পারছি না, কারণ এত ভারী ভারী পাতিল আমি উঠাতে পারছি না। হ্যাঁ, তখন আমি একটা কাজের জন্য একটা মেয়ে রাখি মেসের রান্না বান্না করার জন্য, মেয়ে রাখি। এখন আমার এভাবে যায়, ও ভালো থাকে, ও মানে নেশা টেশা আমি দেখি না, আমার ঘরে করতে দেখি না, কিন্তু বাইরে যে করে আসে আমি বুঝতে পারি যে ও নেশা করে আসছে। কিন্তু ওই মেয়েটার সাথে আর কোনো সম্পর্ক নাই, মেয়েলি ব্যাপারটা আর কি শেষ ওইখানে। আর আমি ওকে পুরোপুরি বিশ্বাস করে ফেলি। ওরে যে দোকানটা দিছিলাম সে দোকানটা আমি ওর উপরে পুরাটাই ছেড়ে দিই, কারণ আমি অসুস্থ। আমি তো এত দিকে দেখা তখন এত বেশি বাইরে বের হইতে পারতাম না, বেশি একটা হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, অসুস্থ থাকতাম। হ্যাঁ, তখন দোকানটা ওর উপরে ছেড়ে দিই একেবারেই। আর মেসের ব্যবসাটাও ও আমার স্বামীর উপরে ছেড়ে দিই, যে আপনি দেখাশোনা করেন, সবকিছু করেন। যখন এরকম চলতেছে চলতেছে চলতেছে, হ্যাঁ, আমার যেদিন বেবি হবে
বেবি হবে আমি আর কি এমনিতেই যাই ডাক্তার দেখাইতে। আমার যে সেদিন বাচ্চা হবে আমি নিজেও জানি না, আর আমার বাবা মা আমার সাথে কোনো যোগাযোগ রাখতেছে না। ওই যে স্বামী এরকম এত কিছু করার পরেও, হ্যাঁ, আমি তাদের বাবা মার কথা শুনি না, স্বামীর কথাই শুনি। এটার জন্য বাবা মা আমাকে আর দেখতে পারে না, আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি গেছি ডাক্তার দেখাইতে। যেদিন ডাক্তার দেখাইতে যাবো, আমার স্বামী ওই ওই যেদিন ডাক্তার দেখাইতে যাবো হসপিটালে চেক আপ করাইতে যাবো, তার আগের দিন রাত্রে সারা রাত মেসে ছিল। মেসে রাত কাটাইছে, পুরুষ মেস। ওইখানে রাত কাটাইছে, ওইখানে সারাত নেশা করছে। করার পরে ওইখানে রাত্রে থাইকা যায়। তো সকালবেলা তো 7টা-8টার দিকে আমার ডক্টর দেখানোর সিরিয়াল পড়ছে, 8টা বাজে, সকাল 8টায়। আমি ওই মেসে যাইয়া বলি আমার স্বামীকে যে আমার তো আজকে চেক আপ করার ডেট পড়ছে, তো আমার শরীরটাও তেমন একটা ভালো লাগছে না, আমি ভীষণ ভাবে অসুস্থ, আমার একটু নিয়ে যান ডাক্তারের কাছে, আমি একা একা যাইতে পারবো না। তখন পকেট থেকে 200 টাকা বের করে দিয়া বলে, এখান থেকে এই 200 টাকা নিয়ে যায় ডাক্তার দেখায় আসো গা। 200 টাকা তো যাইতে আইতেই খরচ হয়ে যাইব, তাহলে আমি যে ডাক্তারের কাছে যাবো, হ্যাঁ, ওইখানেও তো একটা খরচ আছে, ভালো মন্দ। হ্যাঁ, তখন বলে যে হবে, সরকারি হসপিটালে যা দেখাইবা ডাক্তার। আমি তো সরকারি হাসপাতালে দেখাই, ওইখানে আমার কার্ড করা আছে, আমার ওইখানে টাকা টুকা লাগে না। তো আমি 200 টাকা নিয়েই ওর কাছে যে ওর কাছে চাইও কোনো লাভ নাই, কারণ ও আমাকে কোনো টাকা পয়সা দিবে না। হয়তো সাড়ে নেশা টেশা করছে, টাকা পয়সা ওইখানে ভাঙছে, আর পকেটে নাই ওগা, ওর সাথে আমি গ্যাঞ্জাম করলে কোনো লাভ হবে না। তাহলে আমি যাই, ডাক্তারের কাছে যাই। কিন্তু আমার কিছু জমানো টাকা ছিল, আমার কাছে 11,000 টাকা ছিল। যে হসপিটালে যাচ্ছি কি হয় না হয় তো আমরা বলতে পারবো না, আর হসপিটালে গেলে সবসময় হাতে টাকা বেশি করে নিয়ে যাইতে হয়। তখন আমি ওই 11,000 টাকার সাথে করে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওইখানে চেক আপ করাই। আর যেদিন আমি যাবো, যেদিন আমার সিজারটা হবে, হ্যাঁ, আমি তো নিজে জানি, ওই দিনও আমি 11 জনের রান্না নিজে রান্না করে সকালবেলা, তারপর আমি ডাক্তার দেখাইতে যাই। ওইখানে ডাক্তার চেক আপ করার পরে বলতেছে যে আমার অবস্থা তেমন একটা ভালো না, বাচ্চার অবস্থাও ভালো না, ইমিডিয়েটলি বাচ্চা মানে এখনই সিজার করাইতে হবে, নাহলে বাচ্চাটা পেটের ভিতরেই কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তখন আর কি তারা মেশিন দিয়ে চেক করে দেখলো যে বাচ্চা ওইখানে ঠিক মতন শ্বাস নিতে পারছে না, বা পেটের ভিতরে বা ওর সমস্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওর বাড়ার মতন জায়গা পাচ্ছে না। তো এই সমস্যার কারণে ইমিডিয়েটলি এখনই মানে সিজার করাইতে হবে, সাথে সাথে আমাকে ওটিতে নিয়ে যায়। তখন আমি ডাক্তারকে বলি যে আমার সাথে তো কেউ আসে নাই, আমি একা, বাচ্চাটা হইলেও তো একটা মানুষ লাগবে ধরার জন্য। হ্যাঁ, তখন আবার আমার 2 ব্যাগ রক্ত লাগবে, আমার শরীরে রক্ত কম, ইনোগ্লোবিন কম আছে, তো 2 ব্যাগ রক্ত লাগবে, আর রক্ত ছাড়া আমাকে সিজার রুমে নিবে না। আমাকে সিজার পোশাক আশাক সবকিছু পরানোর পরে ওইখানে এক বুয়া, ওই বুয়াকে আমি বলি যে খালা, আমার সাথে তো কেউ নাই, আর আমার এখনই সিজার করাইতে হবে, আমার বাচ্চাটা হইলে আপনার কাছে রাখেন, আমার টাকা পয়সা এই যে 11,000 টাকা আমি ওনার হাতে দিই, আর বলি যে খালা আমার জন্য একটু দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য যাতে একটু দোয়া করবেন, যাতে আমি আমার বাচ্চা দুজনেই ভালো থাকি। ওই খালা, তারপর আর কি ওই খালাকে বলি আমার আমার স্বামীর নাম্বারটা ওই খালার হাতে দিয়ে বলি, খালা এই নাম্বারটা একটু ফোন করে বইলা দিয়েন যে আমাকে ওটিতে ঢুকানো হয়েছে। তখন আমি ডাক্তারকে বলি যে ডাক্তার, আমার বাসা থেকে আমার স্বামী বা আমার বাবা মা কখনো আসে না আসে ঠিক নাই, আমার নিজের বংশ আমি নিজেই দিছি, নিজে দিয়ে নিজে ওটিতে ঢুকি। যখন ওটিতে ঢুকি তখন ওই বুয়া খালা ওনার হাত ধরে বলি যে খালা আমার জন্য একটু দোয়া করেন যাতে আমার কিছু না হয়,
কারণ একটা মেয়ে যখন বাচ্চা হইতে যায় আর অপারেশন থিয়েটারে নিয়ে যায়, তখন প্রত্যেকটা, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মনটা দুর্বল থাকে যে আমি হয়তো আর বাঁচবো না, আমি হয়তো আর এই ওটির থেকে জীবিত অবস্থায় ফিরত নাও যেতে পারি, মানে এরকম মনটা দুর্বল থাকে। তো ওইখানেও আমারও অবস্থা ওইরকমই ছিল যে আমি একটা, আমার সবচেয়ে কাছের মানুষ আমার স্বামী, তাকে আমি দেখতে পাচ্ছি না, আমার বাবা মা আমার কাছে নাই, আমার কোনো আত্মীয় স্বজন আমার কাছে নাই, আমার কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলে হ্যাঁ আমাকে দেখার মতন এখানে কেউ নাই, আমার জন্য যে আল্লাহর কাছে দুই হাত তুইলা কেউ দোয়া করবে ওই লোকটা নাই। তখন আমি ওই খালাটাকে ওই টাকা টোকা দিয়ে যে যেখানে যা লাগে ওষুধ টষুধ যা লাগে, হ্যাঁ আপনি খালা একটু কিনা দিয়েন, আমার এখানে মা বাপ কেউ নাই, আপনি আমার সব কিছু, তো যেখানে যা খরচ হয় আপনি খরচ করেন, হ্যাঁ আর আমার বাচ্চাটা হইলে আপনি রাইখেন, আর আমার যদি কিছু একটা হইয়া যায় তাহলে আপনি এই নাম্বারটায় ফোন কইরা তাদের হাতে আমার সন্তানটাকে তুলে দিয়েন। তখন এই কথা বলে আমি ওটিতে যাই, যাওয়ার পরে আমার যখন আমার পেটটা কাটে তখন আর কি আমার প্রচুর পরিমাণে কাশি হয় আর দেখা গেছে যে ওইখানে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, তারা সেলাই করতে পারছে না, হ্যাঁ বাচ্চাটা বের করে নিয়ে আসছে ঠিকই, বাচ্চা ঠিক আছে, কিন্তু আমার অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে গেছিল, মানে একদম জীবন মৃত্যুর সজ্জায়। তখন ডক্টররাও অনেক ঘাবড়ে গেছে। তখন এর ভিতরে আবার আমার বাবা মাকে ওই খালায় খবর দিছে যে আমি নাম্বারটা দিছি, সে নাম্বারে যোগাযোগ করছে, তারা ফোন দিছে আমার আব্বা আম্মাকে। তখন আমার আব্বা আম্মা চলে আসে, আমার ভাই চলে আসে, আমার স্বামীও আসে। আসার পরে ওই খালায় যা বলতেছে, আপনারা সবাই আল্লাহর কাছে দুই হাত তুইলা দোয়া করেন, মেয়েটা অবস্থা খুবই খারাপ, হ্যাঁ কি হয় বলা যাচ্ছে না। তখন আমার মা ওইখানে অনেক কান্নাকাটি করে, দেখা গেছে যে তখন আমার সিজারটাও সাকসেসফুল হয়, আল্লাহ আমাকে বাঁচায় দেয়। এক ব্যাগ রক্ত আমাকে একজনে দান করছে, ওইখানকারই এক পেশেন্টের লোক আমাকে এক ব্যাগ রক্ত দিছে, তো ওই রক্তটা আর কি আমাকে দেয়, ওই রক্তটা দিয়েই আমার সিজারটা হয়। হওয়ার পর আমি বেডে, যখন আমাকে বেডে দেওয়ার পর আমাকে ওইখানে দেখাশোনা করার কোনো লোক নাই, আমার মাও অসুস্থ রোগী, তার দুইটা কিডনির সমস্যা হয়েছে, সেও মানে হসপিটালে থাইকে আমাকে যে একটু দেখবে ওই ক্ষমতাও তার নাই, সে মানে আমার হসপিটালে থাকতে পারবে না, আমি একা একাই এই পেট কাটা অবস্থায় আমি ওই বাচ্চাটাকে নিয়ে ওই হসপিটালের ভিতরে একা একা পড়ে থাকি। আমার স্বামী, সে সারাত নেশা করে, সারাদিন ঘুমায়, সারা জায়গা থাকে, সারাদিন ঘুমায়, হ্যাঁ হসপিটালে যে খাবার টানবে এই সময় সুযোগটাও তার হয় না, হসপিটালের খাবার আমার খাইতে হয়, হসপিটালের পানি আমার খাইতে হয়, আর এই পেট কাটা নিয়ে আমার বাচ্চাটাকে আমার রাখতে হয়। আর আমি যদি একটু ওয়াশরুমেও যাই আমাকে ধরে নেওয়ার মতন কেউ নাই, আমার কষ্ট করে একা একা যাইতে হইতো, আর বাচ্চাটাকে ওই বেডের ভিতরে একাই শোয়া রেখে রেখে আমার যাইতে হইতো, ওই বাচ্চাটাকে দেখার মতন একটা লোক ছিল না আমার। তো ওই যে এভাবে দেখা গেছে যে সবসময় বাচ্চাটাকে নিজে নিজে রাখা বা লড়াচড়া করছি একা একা, তখন আমার ইনফেকশন হয়ে যায়, শিলের জায়গাটা ইনফেকশন হয়ে যায়, ওইখান থেকে ডক্টর খুব দামি দামি অ্যান্টিবায়োটিক ওষুধ লেখা দেয়। এই পরে আমি স্লিপটা নিয়ে আমার স্বামীর কাছে দিই যে আমার তো শিলের জায়গাটা ইনফেকশন হয়ে গেছে, আমার এই ওষুধগুলো খাইতে হবে, খাইলে আর কি ঘাটা একটু শুকাবে। আমাকে আমার স্বামী ওষুধ আইনা দেয় নাই গা, দেয় না, বাবা মাকেও বলতে পারতেছি না যে আমার ওষুধ লাগবে, বাবা মারে বললে
তারা এক কথাই যে তোমার স্বামীরে বলো, তোমার স্বামী থাকতে আমরা দিব কেন। তারা সবসময় এক কথা বলে দেখে আমি তাদের কাছেও ভয়ে ওষুধের কথা বলি না। হসপিটাল থেকে যে সরকারি যে ওষুধগুলো দিত ওইগুলাই খাইতাম। খাওয়ার পরে দেখা গেছে যে হসপিটালে অনেকদিন থাকার পরে আমি রিলিজ হই। হওয়ার পর বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমার একদম ঘরবন্দি, না লড়তে চড়তে পারি, না কোনো কাজ কাম করতে পারি। বাচ্চাটা নিয়ে একটা ঘরের ভিতরে, আমাকে দেখার মতন কেউ নেই, আমাকে রান্না করে দেওয়ার মতো কেউ নাই। তখন আমার বাসায় যে মেয়েটা কাজ করতো, হ্যাঁ, ওই মেসে রান্না করতো, ওই মেয়েটা আমাকে দেখছে। ওই মেয়েটা এসে আমাকে দেখছে, আমাকে খাওয়াইছে, খাবার খাবার দিয়ে গেছে। আমার বাবা বাসা থেকে যায় যায় খাবার নিয়ে আসছে ওই মেয়েটা আমার বাচ্চার মানে কাপড় চোপড়, আমার কাপড় চোপড় এগুলো ধুয়ে টুয়ে দিছে। ও টাকা ছাড়াই আমার আমার কাজ করে দিয়ে গেছে। এরকম অনেক দিন আমাকে ও দেখছে, যেটা আজকালকার দিনে কেউ মাংনা কাউকে কেউ করে দেয় না, কিন্তু ও করছে। তো এভাবে 40 দিন যাওয়ার পর দেখা গেছে যে আমার ঘাটা শুকাইতে অনেক সময় লাগছে, যেহেতু আমি কোনো ওষুধ পানি খাইতে পারি নাই, কিনা খাইতে পারিনি। তখন আর কি ওই বাচ্চাটাকে ছোট রাইখাই আমার ওই ছোট ঘরের ভিতরে রাইখাই একজন একটা চা বিক্রি করে রাস্তায় বৈশা দোকানে এক মহিলা, ওনার কাছে রাইখা রাইখা ওই চার দোকানের ভিতরে রাইখা বাচ্চাটাকে রাইখা রাইখা আমি কাজ করতাম। আমার বাচ্চাটা খিদায় চিৎকার পারতো, কানতো। আর যখন কান্না করতো খিদায়, তখন কি করতো, ওই যে চা বানানোর যে দুধটা, সে দুধ গুলাইয়া আমার বাচ্চাটাকে খাওয়াইতো। আমার স্বামী তো আমার ওই ব্যবসা এদিক দিয়ে হসপিটাল থেকে আইসা দেখি যে দোকানও শেষ, হ্যাঁ, আমার মেসের ব্যবসাও শেষ। এই কয়েকদিনের ভিতরে সব শেষ। হুম আর যখন দেখলাম যে ও দোকানও শেষ করে ফেলছে, মেসের ব্যবসাটাও শেষ করে ফেলছে, আর এমন একটা সময়, তখন দেখা গেছে যে সরকার থেকে প্রত্যেক জেলায় জেলায় ট্রেনিং সেন্টার করে দিছে। আমার আগে যেমন এভেলেবেল যাত্রী আমরা পাইছি, হ্যাঁ, এখন ওই যাত্রীটাও নাই। হুম কাজে ওই ব্যবসাটা একবারে ডাউন হয়ে গেছে। এখন কি করে খামো। আর আমার স্বামী এর ভিতরে দেখা গেছে যে আমার আবার ফালা রেখে চলে গেছে। যখন ওই যে দোকানের এই ঝামেলা ওই ঝামেলা, ঋণ পাতি করছে, দোকান থেকে সব টাকা পয়সা নষ্ট করে ফেলছে, হ্যাঁ, মেসের ব্যবসাও নাই, তখন ও আমাকে ওই ছুটি করে রাইখাই ও চলে যায়। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ির কাছে বলে যে হ্যাঁ, আমি নাকি ওর মারধর করি, আমি বউ হইয়া স্বামীর গায়ে হাত তুলি, হ্যাঁ, আমি ওর উপর অত্যাচার করি, ওকে দেখতে পারি না, আমার বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক আছে, মানে এগুলা বলে যাতে ওর মা আমার প্রতি আরো ক্ষিপ্ত হয়। তখন ওর মা, আমার শাশুড়ি, ওরে বুদ্ধি দেয় যে এই বউ দিয়ে তোর দিন যাইব না, তোর আজ হইলো ওই বউ ছাড়তে হইব, আর 20 বছর পরে হইলো তোর ছাড়তে হইব, তুই এখনই চলে আয়। আমার শাশুড়ি কথা বলে, আমার ভাসুরি কথা বলে, সেগুলো আমি ওর মোবাইলে থেকে আমি শুনছি। ওর মোবাইলে আমি রেকর্ডিং সিস্টেম করে রাখছিলাম, যেখান থেকে ও ও আমার শাশুড়ি যে ওরে যে বুদ্ধিগুলো দিতেছে, এই কথাগুলো বলতেছে, আমি ওইখান থেকে এই কথাগুলো শুনতে পাই। আমার ভাসুরে ওরে এই কথা বলছে যে ওরে দিয়ে তোর সংসার হবে না, তুই এখনই চলে আয়, তুই যদি ওইখানে থাকস তোরে চুইসা খাইবো তোর শ্বশুর শাশুড়ি আর তোর বউ। আমার শ্বশুর শাশুড়ির ধারণা হচ্ছে যে আমার স্বামী কামাই করে আর আমার বাবা মা পালে, আমারে পালে। এই ধারণাটা হওয়ার পরে তারা ওরে বুদ্ধি দেয় যে তো তুই আমার কাছে চলে আয়, চলে আসার পরে হ্যাঁ ও যেমন খুশি সামনে চলুক। এই 40 দিনের বাচ্চা আমি ওই চার দোকানের মহিলার কাছে রাইখা আমি একটা কালেকশনের কাজ নেই কিস্তির অফিসে।
কালেকশনের কাজ নেই, দেখা গেছে বা ওই কাজ করে ওইখানে আমার বেতন ধরে 3500 টাকা, কিন্তু আমার ঘর ভাড়াই আছে, 6,000 টাকা। তাহলে আমি বাচ্চার খরচ দিব কিভাবে, আমার বড় ছেলের স্কুল খরচ দিব কিভাবে, হ্যাঁ আমি নিজে খাওয়া দাওয়া করবো কিভাবে, মানে সবকিছু মিলে এদিক দিয়ে আমার মেসের ব্যবসাও শেষ, দোকানও শেষ, সবকিছু মিলাইয়া আরো দেখলাম যে ও লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে ঋণ কইরা, হ্যাঁ আমার ঘাড়ের উপরে ফালা থিয়া তারপর ও বিদায় হয়েছে এখান থেকে। তো বিভিন্ন মানুষের কথাবার্তা, যেমন পাওনাদাররা আইসা ওরে না পাই আমারে অনেক কথা শোনায়। আবার আমার ছেলেটা, যারা আমি দুধ কিনা দিতে পারতেছি না, ওর আমি এক প্যাকেট দুধ যে কিনা খাওয়াবো সেটা আমি পারছি না। আহ ওই যার দোকানের মহিলার কাছে রাইখাই আমি ডিউটি করতেছি, এখন কাজ নাই কাম নেই, আর আমি এখন তো আমি গার্মেন্টসও চাকরি করতে পারবো না, কারণ আমি তো নিজেই অসুস্থ, আমার পেটটা কাটা নিয়ে আমি কোথায় কাজ করবো, ভারী কোনো কাজও করতে পারবো না। তো কালেকশনের কাজটা করে ওইখান থেকে যাই আসবে, বসে থেকে লাভ কি? দেখা গেছে আমি যে বাসাটায় থাকি সে বাসা ভাড়াও জমে গেছে, দিতে পারতেছি না, তখন বাসাটা ছেড়ে দিছি, দোকানটা ছেড়ে দেই, মেসের যে রুমগুলা নিছি রুমগুলা ছেড়ে দেই। দোকানের যে অ্যাডভান্সটা ছিল ওইখান থেকে ওই যে দোকানে ভাড়া যেগুলা জমছে ভাড়া দিতে পারি নেই, হ্যাঁ ওই ভাড়াটা কেটে নেয় অ্যাডভান্স থেকে, ওইখান থেকে আমি কোনো টাকা পয়সা পাই না। আচ্ছা, তো এখন বর্তমানে আপনার সিচুয়েশনটা কি, বা আপনার হাজবেন্ডের সাথে আপনার বর্তমান সম্পর্ক কেমন, কি অবস্থায় আছে, কিভাবে আপনি চলছেন সেটা আমরা শুনতে চাই। ওইখান থেকে আর কি যখন সবকিছু শেষ হয়ে যায়, দোকানপাট মেসের ব্যবসা আমার বাদ, তখন আর কি ওকে আমি ও আমাকে ফালায় রেখে চলে যায়, চলে যাওয়ার পর আমি কোর্টে যাইয়া ডিভোর্স করি। আপনি ডিভোর্স করেন? হ্যাঁ, যেহেতু যখন দেখি 3 মাস পর্যন্ত আমি অপেক্ষা করছি যে দেখি জি ও ফেরত আসে কিনা বা ও ভালো হয়ে আসে কিনা। জি যখন দেখি যে না, ও আমার কোনো খোঁজ খবর নিতেছে না, জি। হ্যাঁ ও বাবা মার কাছে আছে, ওর বাবা মার কথাই শুনতেছে, আবার আমার শ্বশুর শাশুড়ি ঠিক করছে যে আমি যদি ডিভোর্স দিয়ে দেই তাহলে তারা আরেক জায়গায় ওকে বিয়ে দিবে। এরপরে আপনি ডিভোর্স দিয়ে দিলেন? হ্যাঁ, এটা divorce- কবে, কত সালে? এটা হচ্ছে এটা 2016-তে। 2016-তে, মানে আজ হ্যাঁ, থেকে 5 বছর আগে। 5 বছর। তখন ছেড়ে ওরা কোর্ট থেকে ডিভোর্স দিই, ডিভোর্স দেওয়ার পরে কোর্টের নোটিশটা ওর কাছে আমি পাঠাই না, যে জি ওইখান কোর্টের থেকে 3 মাস 10 দিনের একটা সময় দিছে, জি। যে এর ভিতরে যদি তোমরা চাও হ্যাঁ, যে এটা আমরা জানি। তারপরে কি হলো? শেষ, আমরা একেবারে লাস্ট 5 মিনিট আছে আমার হাতে। তখন আর কি ওই কোর্টে ডিভোর্স হয়ে যাওয়ার পর কিছুদিন পরে ও আসে, যেমন 1 মাস পরে ও আসে ডিভোর্স যখন আমি দিয়ে দিই, দেওয়ার পরে তখন আবার ও আমার হাতে পায়ে ধরে যে আমি ভালো হয়ে যাবো, হ্যাঁ যা করছি ভুল করছি জীবনে, যা কিছু হয়েছে সব। তখন আপনি কি করলেন? তখন দেখা গেছে যে ওর কথা মতো আমরা আবার একসাথে থাকা শুরু একসাথে করলেন? হয়ে যাই। ওকে, হ্যাঁ, তারপর? তখন আমরা আবার একটা হুজুর ডাইকাই না, আবার যে ভুল করছি সেটা এটার জন্য বুঝলাম যে আপনারা আবার একসাথে থাকা শুরু করলেন। করছি। তারপর? তারপর দেখা গেছে যে ও বলতেছে আমার একটা ব্যবসা দিয়ে দাও, আবার যে সেই দোকান ব্যবসা দেওয়ার কথা? আবার, হ্যাঁ আবার তখন আমি আমার 5 ভরি গয়না, হ্যাঁ যেগুলো আমি একটু একটু করে জমাইছি ওই এগুলো সব বিক্রি করলেন? বিক্রি করে দিই। আচ্ছা, আবার আমি যে জায়গাটা রাখছিলাম জি। সেই জায়গাটাও বিক্রি করে দিই। মানে সব বিক্রি করে তাকে একটা ব্যবসা ধরায় ব্যবসা দিলেন। হয় এটা কত সালে? ওই 2016-তে? না, এটা 17। 17 সালে। তারপরে কি হলো? তখন ওরে ব্যবসা দিই, এই ব্যবসাটা মুদির দোকান, মানে বিশাল আচ্ছা, বড় করে মুদির দোকান দিই। দেওয়ার পরে ওইখান থেকে আমরা দুইজনে মিলেই খাটি ওকে, দোকানের পিছনে, আচ্ছা। খাইটা দোকানটারে বড় করি, করলেন? ব্যবসাটা বড় করি। ওকে, করার পর দেখা গেছে যে আমি আবারও অসুস্থ হয়ে পড়ি, আচ্ছা কারণ আমার একটা সমস্যা ছিল, এটা আগের থেকেই আমার বুকে ব্যথা। আচ্ছা। হ্যাঁ ওকে, মানে আপনি অসুস্থ হয়ে বললেন, আপনাদের ব্যবসাটা তখন একটু বড় হচ্ছিল। হ্যাঁ, তারপরে কি হলো? তখন আর কি যখন আমি ওই দোকানে যাইতে পারতেছি না, হ্যাঁ হ্যাঁ, ও আবারও ওই সঙ্গপঙ্গ আবারও অন্যদিকে চলে গেল? চলে যায়। হ্যাঁ, আবার ওই জুয়ার ভিতরে ঢোকার পরে সব শেষ? শেষ, আবার আচ্ছা, শেষ।
যখন সব শেষ, হ্যাঁ, আবারও ওই ঋণ ঋণ যা করছে, হ্যাঁ, তখন আমি দোকানটা বিক্রি করে, আবার বিক্রি করলেন? হ্যাঁ, আচ্ছা, বিক্রি করে মানুষের ধার দেনা যা আছে দিয়ে শোধ দিই। করলেন। হুম, ওকে। এদিক দিয়ে আমার জায়গা সম্পত্তি শেষ, গয়নাগাটিও সব শেষ, মানে যা দোকানও ছিল শেষ, সবই শেষ হয়ে গেল এবার। সবই শেষ। হুম। শেষ হওয়ার পরে আহ, এই দোকানটা আমি ধরে রাখছি প্রায় এরকম ভাবে 4 বছর আচ্ছা। করার পর, 4 বছর ধরে রাখছি। রাখার পরে যখন সবকিছু শেষ হয়ে গেছে 2020-এর জানুয়ারিতে, সেদিন আমার ঘরে মানে 1 পয়সা ছিল না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 1 পয়সা ছিল না। তখন ও আমার আমার স্বামী, ওর তো নেশা করার জন্য টাকা লাগবে। হ্যাঁ, এখন এই টাকা কিভাবে পাবে? কোথাও থেকে এখন মানুষের কাছে ধার চাইলেও দেয় না। হ্যাঁ। সবসময় কি মানুষ ধার চাইলে পায়? ও ধার করতে করতে এত পরিমাণ ধার দেনা করছে, হুম, হুম। হ্যাঁ, প্রায় 6 লাখ টাকার উপরে ঋণ, ওকে। হ্যাঁ, লাভে সুদে। এখন আর ও কারোর কাছে ধার দেনাও পাচ্ছে না। তখন আমাদের এলাকার এক ক্ষমতাশালী লোক, যার খারাপ নজর আমার উপরে বরাবর অনেক আগে থেকে ছিল, হুম, হ্যাঁ, তারা দুই ভাই, 5 ভাইয়ের ভিতরে মানে 2 ভাইয়ের কথা আমি বলছি। 2 ভাইয়েরই খারাপ নজর আমার উপরে ছিল আগেই থেকে। দেখা গেছে যে আমি তো নিজের ক্ষমতার নিজের বলে চলছি, তারা আমার কাছে, আমার ধারে কাছে ঘেঁষার সাহস, দুঃসাহসটা পায়নি আচ্ছা। কখনো। তখন তারা তো আমার দুর্বল জায়গাগুলো সবসময় খুঁজছে কিভাবে আমাকে দুর্বল করা যায়। তখন দেখা গেছে যে দেখলো যে আমার স্বামী আমার দুর্বল পয়েন্ট, জি, তখন ওরে হাত করলো। জি। করার পরে ওরে বলতেছে ও ও নেশার জন্য পাগল হয়ে গেছে, কার কাছে যে যার কাছে গেলে ও টাকা পাবে, নেশা পাবে, হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, পাগল হয়ে গেছে, একদম পাগল পাগল হয়ে গেছে। এর ভিতরে কিন্তু আমি এই 4 বছর দোকান করার ভিতরে ওরে আমি ভালো করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য, কাজ হয় নাই আরকি। রিহ্যাব সেন্টার পর্যন্ত দিই, হ্যাঁ। ওইখানেও 4 মাস রাখি। তারপরে কি হলো? আমার হাতে সময় একদম কম আসমা। তারপরে কি করলো? তারপর ওই লোকটার কাছে নেশার জন্য, হ্যাঁ, ওই লোকটাকে আমার বাসায় পাঠাই দিল। আচ্ছা, ওরে আর কি নেশা দিল খাইতে, হ্যাঁ, আচ্ছা, কিছু টাকা পয়সা দিল খাইতে, যে এটা দিয়ে তুমি খাও, হ্যাঁ, আচ্ছা। আজকে তুমি বাসায় যাবা না, ওকে। আজকে তোমার বাসায় আমি যাব। আচ্ছা। তখন ও কি করলো, রাইতে বাইরে থেকে গেল আর ওই লোকটাকে আমার বাসায় পাঠিয়ে দিল। তারপর? বাসায় পাঠিয়ে দেওয়ার পর আমি ওনার হাতে পায়ে ধরে, কারণ উনিও নেশাগ্রস্ত ছিল, জি, হ্যাঁ, মদ খেয়ে মাতাল ছিল। তখন আমি চিন্তা করলাম যে উনি তো মাতাল, দেখা গেছে যে ওনার সাথে যদি আমি বার্গেটিং করি আমার খারাপ হবে, ভালো হবে না। জি, তা আমি ওনাকে যেভাবে পারি বুঝায় শোনাইয়া ওনাকে বিদায় করে দিই, যে জি, কোনো একটা উসিলা দিয়ে ওনাকে আমি সরায় দিই। জি, তখন আমি ওনাকে বললাম, আমি ওনাকে আবার চাচা ডাকি, জি, ওনাকে বললাম যে চাচা আপনি যান, আপনার সাথে আমি কালকে আপনার বাসায় যেয়ে আমি দেখা করবো, জি, আপনি আমাকে যেখানে যেতে বলেন আমি সেখানে যেয়ে আপনার সাথে দেখা করব। জি, হ্যাঁ, এখন আমার বাচ্চারা ঘরের ভিতরে আছে, জি, আপনার আপনি চলে যান। জি, যেভাবে হোক আমি তাকে ম্যানেজ করি, করে আমি তাকে পাঠিয়ে দিই। জি, পাঠিয়ে দেওয়ার পরে আহ, আমি তো সব বুঝতে পারি, মানে এই সমস্ত কথা, হ্যাঁ, ওই লোকটাই, যেহেতু উনি মাতাল অবস্থায় ছিল, সব বলেছিল আপনাকে? আমাকে সব বলে দেয়। জি, বলে দেওয়ার পর আমি আর কি বুঝতে পারি। তখন ওইখানকার যে কমিশনার, জি, তার কাছে আমি বিচার দেই। জি, তার কাছে আমার হাজবেন্ডের কথাটা আমি গোপন রাখি, যে ওনাকে আমার হাজবেন্ড যে পাঠাইছে। জি, আর উনিও বলছে, আমাকে হুমকি দিয়ে যায় বাসায়, জি, যেহেতু তার অনেক পাওয়ার, অনেক জি, ক্ষমতা, যে তার কথা যদি আমি না শুনি, জি, তাকে যদি আমি এড়া যাই, আর আমি তাকে যে কথাটা দিছি সে কথাটা যদি না রাখি, জি। তাহলে আমাকে আর কি আচ্ছা, বাসা থেকে তুলে নিয়ে যাবে। আচ্ছা, আমার আমার ছেলে দুইটাকে মেরে ফেলবে, আচ্ছা। এরকম ভয় দেখায়। দেখানোর পরে যে আমি বললাম, চিন্তা করলাম যে এটা আমাকে জানায় রাখা উচিত, হুম, যদি মানুষ রাগ জিদ ক্ষোভের থেকে অনেক কিছু করে ফেলতে পারে। জি। তারপরে কি হলো? তখন আমি কমিশনারের কাছে যাই, কমিশনার একজন মহিলা, তখন তাকে যাই, আমি সবকিছু খুলে বলি। তখন সে আমাকে হেল্প করে, আচ্ছা, হ্যাঁ, হেল্প করে। সে বলছে যে তুমি এই ব্যাপার নিয়ে পিছপা হবা না, জি, তোমার সাথে আমি আছি। জি, তখন সে কমিশনার, তার দিক থেকে সে ওনাকে পানিশমেন্ট দেয়, আর উনি আমার কাছ থেকে সরে যায়, জি, আর আমাকে ডিস্টার্ব করে না। জি, কিন্তু তার যে ছোট ভাই, জি, উনি 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 আবার কোনো কিছুতে ভয় পায় না, কোনো কারো হুমকি দামকি, কারো এগুলোতে কোনো কিছুতে ভয় পায় না। জি,
তখন আমি যখন দেখতেছি যে ওনার ছোট ভাইটা আমাকে খুবই জ্বালায়, খুবই বিরক্ত করে, আমি ওনার জন্য বাইরে পর্যন্ত বের হইতে পারি না, ঘরের ভিতরে চোরের মতন থাকতে হয়, ঘরের ভিতরে আমি নিরাপদ না এরকম আমার মনে হয়। তখন আমি চিন্তা করি এই টাইমে যদি আমার স্বামী আমাকে যে কোনো উছিলা দিয়ে ফালায় রেখা যায়, জি। তখন আমার একটা খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা। আর ও তো নেশার জন্য উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে একবারে, ওর কোনো কথায় কোনো বুঝে কোনো কিছুতেই ধরে না। ওকে। হুম। পরে ও কি আমার ঘরে আমি চাকরি করে করে কিছু টাকা মানে আমার ছোট থেকে একটা অভ্যাস ছিল ব্যাংকে হ্যাঁ, মানে হ্যাঁ। মাটির টোপায় কিছু টাকা পয়সা জমানো। আচ্ছা। হ্যাঁ, এরকম আমি ঘরের ভিতরে আমি টাকা কিছু জমাই ওই সামান্য কিছু টাকার জন্য। আর নেশা করতে না পারার কারণে ও আমাকে ঘরের ভিতরে একেবারেই জানে মেরে ফেলার পরিকল্পনা করে ওকে। আমার স্বামী। পরে আমি ওর আর কি এগুলো বুঝতে পারি না, জি। তো যে কোনো একটা সুতা ধইরা আমাকে ঘরের ভিতরে হাত বাঁধছে, পা বাঁধছে, মানে আপনাকে মেরে ফেলার জন্য চেষ্টা হ্যাঁ, করছে। চোখ বাঁধছে, তারপরে কিভাবে কি হলো শেষে? তখন ওইখানে মাইরা ফেলানোর চেষ্টা করার পরে আমাকে পুরো মানে এমন ভাবে মারছে, ও ভাবছে যে আমি মরেই গেছি, আচ্ছা। আমাকে ঝুলা রেখে গেছিল। ওকে। তখন ওইখান থেকে আমার আমার আব্বু আমাকে উদ্ধার করে নিয়ে হসপিটালে ভর্তি করে, ওইখান থেকে পুলিশ কেস হয়। হ্যাঁ, আমিও ওরা কেস দেই না, যেহেতু সংসার করতে হবে। আচ্ছা। হ্যাঁ, মানে আপনি মামলা তখন ধরে টামলা দিই রাখছেন না, যে ওর সাথে সংসার করবেন। কর্ম। আচ্ছা। তখন দেখা গেছে যে ও তো মাইরা পলাইছে। হ্যাঁ। হ্যাঁ, পলাইছে। আর ওর বাবা মা ওর জন্য মানে ও যখন ওর বাবা মার কাছে চলে গেছে, তখন ওইখান থেকে ওর মা শ্বশুর শাশুড়ি যে এত বড় ঘটনা যখন ঘটাইছে, এবার তো আর আমি ওর সাথে সংসার করবোই না। হ্যাঁ। হ্যাঁ, তারা আশায় রয়েছে যে হয়তো 10 দিনের ভিতরে বা 5 দিনের ভিতরে আমি ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দিব। হ্যাঁ। ওনারা এর ভিতরে ওর বিয়ের জন্য আচ্ছা। মেয়ে দেখে ফেলছে। ওকে। তারপরে কি হলো? হ্যাঁ, ওইখান থেকে ওই মেয়ের কাছ থেকে 4 লাখ টাকা যৌতুক, এগুলো সবকিছু তারা ডিট ফাইনাল করে ফেলছে। জি। যখন ওই আমার শ্বশুর বাড়ি থেকে একজন আমাকে এই খবরগুলো জি। দিচ্ছিল, পরে আমি আমার ভাবলাম যে এই বুঝি ওর বিয়ে হয়ে যাচ্ছে অন্য কারোর সাথে। জি। তখন আমি ওর হাতে পায়ে ধরে আমার স্বামীর যে যা কিছু হয়েছে আমি সবকিছু ভুলে গেছি, হুম। হ্যাঁ, তো আপনি চলে আসেন, আমরা আবার সংসার শুরু করবো শুরু থেকে। ওকে। দরকার আবার কষ্ট করব, আবার পরিশ্রম করব, আবার সবকিছু জোড়া লাগাবো। তখন ও আসা পরে এই 2020 জানুয়ারির 1 তারিখে আবারও চলে যায় 1 মাস থাইকা। হুম। তখন চিন্তা করলাম যে এই জ্বালা যন্ত্রণা প্রতি মাসে চলে যাওয়া, হ্যাঁ, বা এরকম ক্ষয়ক্ষতি করা আমার জীবনটারে নষ্ট করে দিছে। হ্যাঁ, আর ও এমন একটা পর্যায়ে চলে গেছে, ওকে আর ধরে রাখা সম্ভব না আমার। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, আর আমি যতই চেষ্টা করি সংসার আমার কপালে হয়তো নাই। হুম। হুম, এখন আমি যতই কষ্ট করি লাভ হবে না, আচ্ছা। বারবার চেষ্টা করব, বারবার এরকমটাই হবে। হুম, হুম, হুম। কারণ একজনের চেষ্টা কখনো সংসার হয় না। রাইট। তখন আমি ওর কাছ থেকে সরে আসি এটা তো কবে? 2020 সালে? 2020-এ। তারপর থেকে এখন পর্যন্ত আপনি একা আছেন হ্যাঁ, আপনার সন্তানদেরকে নিয়ে? নিয়ে আপনার 2 টা সন্তান। 2টা সন্তান। তারা কি স্কুলে পড়াশোনা করাচ্ছেন? আমার ছেলে 2টাকে আমি ওই চলে যাওয়ার পরে তো লকডাউন, হ্যাঁ, হ্যাঁ। এটা সেটার সমস্যা, কাজ কাম নাই, হ্যাঁ, আবার ওই লোকটার অত্যাচার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বাসায় আমি ওই আমার বাবার বাড়ির এলাকায় থাকতে পারছিলাম না ওকে। ওনার যন্ত্রণায়। ওকে। তারপর আমি নিজের ইজ্জত রক্ষা করার জন্য আপনি নিজের জায়গা জায়গা পরিবর্তন